হৃদের কালো মার্সিডিজ গাড়িটা খানবাড়ির গেট ধরে ঢুকতেই বাগান চত্বর থেকে আরাফ খান তাকালো সেই দিকে। বাড়ির মালিদের সঙ্গে দাঁড়িয়ে কাজ দেখছিলেন তিনি। অসময়ে হৃদের গাড়িটা বাড়ির গেট ধরে ঢুকতে দেখে তিনি সেদিকেই আগান হাতের লাঠিতে ভর করে। আজকাল হৃদের মতিগতি ভালো ঠেকছে না ওনার কাছে। যে ছেলেকে ধরে বেঁধে চট্টগ্রামে আনা যায় না, সেই ছেলের আজকাল ঘন ঘন পাড়া পড়ছে চট্টগ্রামের মাটিতে। ব্যাপারটা সন্দেহজনক, ভীষণ রকমের সন্দেহজনক। তিনি আরও 2 দিন আগে শুনেছিলেন এই ছেলে চট্টগ্রামে এসেছে। ওনার সাথে দেখা না করে মুরাদপুর ফ্ল্যাটে পড়েছিল 2 দিন, কিন্তু কেন পড়েছিল জানা নেই। সেই কারণটা আপাতত তিনি জানেন না। শুনেছেন এর মধ্যে বাবা নিহালের সঙ্গে দেখা করেছে হৃদ, কিন্তু ওনার কাছে আসেনি, দেখাও করেনি। এমনটাও তো না যে হৃদ চট্টগ্রামে তার বাবার কাজে এসেছে। তিনি বেশ বুঝতে পারছেন হৃদ তার মতলবে আজকাল হুটহাট চট্টগ্রামে চলে আসে। তাছাড়া হৃদ যদি তার বাবার কাজে চট্টগ্রামে আসে তাহলে মুরাদপুর না থেকে বাড়িতে আসতো, ওনার সাথেই থাকতো। কিন্তু হৃদের মুরাদপুর থাকার পেছনে নিশ্চয়ই সাংঘাতিক ব্যাপার স্যাপার আছে বলে মনে হচ্ছে ওনার। নয়তো এই ঘাটঠাটা হৃদ খান এমনি এমনি কোথাও পড়ে থাকার মানুষ না। যেখানে এই ছেলে বাবা মা বিচ্ছেদের পর নিজের বাড়িতে না থেকে নিজের আলাদা বাড়িতে উঠেছে, সে ছেলে আর যাই হোক অন্তত মতলব ছাড়া মুরাদপুরে পড়ে থাকবে না। বিচক্ষণ আরাফ খান হাতের লাঠিটাই ভর করে সামনে এগোলো। হৃদকে দেখল গাড়ি থেকে নেমে কেমন গুমোট গম্ভীর মুখে হনহন করে চলে যেতে বাড়ির ভেতর পথে। কিন্তু মাঝপথে পথ আটকে দাঁড়ালেন আরাফ খান। যাওয়ার পথে বাধা পাওয়ায় বিরক্তি কপাল গুটাল হৃদ। আরাফ খানের দিকে তাকিয়ে বিরক্ত কণ্ঠে বলল, কি সমস্যা, কি চাই? চাই তো অনেক কিছুই, কিন্তু তুই তো দিতে অক্ষম। তুই তো আমার বউ না, নাতি হোস, দিবি কেমনে? আরাফ খানের রসিকতা কথাই হৃদের বিরক্তি বাড়ে। এমনি মন মেজাজ ভালো নেই, বউয়ের সাথে রাগারাগি করে এসেছে সে। হৃদ বিরক্তি নিয়ে পাশ কাটাতে চাইল আরাফ খানের, কিন্তু আবারও একইভাবে পথ আটকে দাঁড়ালেন তিনি। জোহরি দৃষ্টিতে হৃদের পা থেকে মাথা অবধি পরখ করলেন একবার। হৃদের বাম হাতের কবজিতে বেশ বড়সড় একটা ব্যান্ডেজ চোখে পড়ল ওনার। সাথে কপালেও দেখল একটা 1 টাইম ব্যান্ডেজ করা। এই অল্প সময়ে তিনি ভাবলেন হৃদ হয়তো মারামারি করে নিজের মাথা আর হাত ফাটিয়ে এসেছেন। তাই তিনি তীক্ষ্ণ গলায় হৃদকে প্রশ্ন করে বলল, তোর এ অবস্থা কেন? কি করে এসেছিস তুই? হৃদের সোজাসাপটা উত্তর, বিয়ে করে এসেছি। আরাফ খান বলতে দেরি, কিন্তু হৃদের তৎক্ষণাৎ উত্তর আসতে দেরি হলো না। চট করে নির্লিপ্ত গলায় বলে ফেলল কথাটি। হৃদ স্পষ্টভাষী, সে কখনো কোনো মিথ্যে কথা বা লুকোচুরি করে না, আর না কাউকে পরোয়া করে। স্থান কাল মানুষ ভেদ করেও সে সর্বদাই স্পষ্ট ভাষায় কথা বলতে পছন্দ করে। আরাফ খান জানেন হৃদ স্পষ্টভাষী, সর্বদা সত্য কথা বলে। তারপরেও তিনি হৃদের এই বিয়ে করে এসেছি কথাটা বিশ্বাস করলেন না। বিশ্বাস না করার পেছনে অবশ্য কারণ আছে। বিগত কয়েক বছর ধরে হৃদকে বিয়ের জন্য চাপ দিচ্ছেন ওনারা, কিন্তু সে রাজিই নয়। এমনকি হৃদ বিয়ে করবে না বলে এই নিয়ে বাসায়ও তুমুল হুলুস্থুলুস পাকিয়েছিল। কত কাহিনী করল হৃদ বিয়ে করবে না বলে। সেজন্য তো বাধ্য হয়ে হৃদের থেকে 3 বছরের ছোট 27 বছরের ফাহাদকে বিয়ে করালো। নয়তো হৃদকে আগেই বিয়ে করাতো ওনারা। এখন এত কাহিনীর পর হঠাৎ করে হৃদ এসে বলে সে বিয়ে করে এসেছে, তাহলে ওনারা বিশ্বাস করবে না, এটাই স্বাভাবিক। হলেও তাই আরাফ খান হৃদের বিয়ের কথাটা এক রত্তিও বিশ্বাস করেননি। উল্টো তিনি ভাবলেন হৃদ ওনার সাথে হেয়ালি করছে। সেজন্য তিনি হৃদের সাথে হেয়ালিপনা করেই বলল, বিয়ে করে এসেছিস ভালো কথা, কিন্তু তোর এই অবস্থা কেন? বিয়ে করতে কি আর যুদ্ধ করা লাগে নাকি? আঘাত পেয়েছিস কিভাবে? আবারও হৃদের দায়সারা উত্তর আসলো, বউ মেরেছে। বউ মেরেছে? আরে সাব্বাস, বউয়ের হাতে মার খেয়ে এসেছিস অবশেষে। আমার তো গর্ববোধ হচ্ছে তোর বউয়ের ওপরে হৃদ। বাপ রে, কি সাংঘাতিক ব্যাপার স্যাপার! হৃদ খানকেও কেউ পেটায়? তোর বউকে তো আমার একটা ধন্যবাদ দেওয়া দরকার হৃদ। বাঘিনীর বাচ্চা সে, তোকে মারার মতো দুঃসাহসিক কাজটা করে ফেলল। আরাফ খানের কৌতুক কথায় দাঁতে দাঁত চাপল হৃদ। রাগ বাড়ছে, সেজন্য চোয়াল শক্ত হচ্ছে জেদে। সামনে থেকে সরো দাদা ভাই, ভালো লাগছে না। হৃদ আবারও পাশ কাটাতে চাইলে ফের বাধা দিল আরাফ খান। তিনি আজ শপথ করেছেন হৃদকে সর্বোচ্চ বিরক্ত করবেন। তিনি হৃদের পথ আটকে দাঁড়াতে দাঁড়াতে একইভাবে খোঁচা মেরে বলল, আমাকে তোর ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। আমি কি আর তোর বউ লাগি যে আমাকে তোর ভালো লাগবে? ভালো লাগার মানুষের কাছ থেকে তো মার খাইয়ে এসেছিস। আর কি চাই বলতো? এমন বউসোহাগী স্বামী কতজন হতে পারে? তুই তো সাংঘাতিক কপাল নিয়ে জন্ম নিয়েছিস হৃদ। সোজা স্বামী পেটা বউ পেয়েছিস। তোর ভাগ্যটা ভালো, বুঝলি? আমাদের বউ তো খালি আদর করে, মারে না। আরাফ খানের খোঁচা মারা হেয়ালি কথায় হৃদ দাঁতে দাঁত পিষে জোরপূর্বক আরাফ খানকে পাশ কাটিয়ে হনহন করে চলে গেল বাড়ির ভেতর।
হৃদকে চলে যেতে দেখে বৃদ্ধ বয়সের ঝুলন্ত চামড়ায় সুন্দর হাসলেন তিনি। হৃদের চলে যাওয়ার দিকে হাসতে হাসতে ঘুরে সামনে তাকাতেই তক্ষুনি চোখে পড়ল আসিফকে। হৃদের গাড়ি পার্কিং করে এদিকটায় আসছে, কিন্তু আসিফের ভাবভঙ্গিমা এমন যেন সে চুরি করে ধরা পড়ে যাওয়ার ন্যায় অবস্থা। আরাফ খান তীক্ষ্ণ দৃষ্টি ফেলে আসিফের চোরের মতো মতিগতিটা চট করেই ধরে ফেলল। আসিফ যে ওনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এমন চোরের মতো পালায়ন করতে চাইছিল সেটা বুঝতে পেরেই তিনি আসিফের ভয়টা আরও বাড়িয়ে দিয়ে তক্ষুনি হাঁক ছেড়ে ডাকল আসিফকে, এই হৃদ ভাইয়ের বলদ, এদিকে আয়। আসিফ থমথমে মুখে আরাফ খানের দিকে এগিয়ে আসলো। পালাতে গিয়েও আরাফ খানের চোখে ধরা পড়ে যাওয়ায় আসিফ বোকা হাসল। মাথা চুলকাতে চুলকাতে আরাফ খানের সামনে দাঁড়াতেই তিনি সন্দেহভাজন চোখে আসিফকে পরখ করে বলল, কি ব্যাপার, কাহিনী কি বলতো? আজকাল ঘন ঘন কি করিস তোরা চট্টগ্রামে? কি চলে তোদের? আসিফ বোকা হেসে উত্তর করে বলল, কিছু চলে না দাদা ভাই, এমনি এমনি কাজে এসেছিলাম আমরা। কি কাজে আসছিলি শুনি? তোর হৃদ ভাই যে বলে গেল সে বিয়ে করেছে, ঘটনা কি সত্যি? আসিফ একইভাবে বোকার মতো বলল, হৃদ ভাই বলেছে এমনটা? যদি বলে থাকে তাহলে হবে হয়তো সত্য, আমি কিছু জানি না। সারাদিন তো থাকিস হৃদের সাথে বলদের মতো, আবার বলছিস জানিস না কিছু। সত্যি করে বলতো, তোদের মধ্যে কি চলে? আমার তো তোদের দুজনকে কেমন সন্দেহ সন্দেহ লাগে। কোনো সম্পর্কে টম্পর্কে জড়িয়ে পড়িসনি তো আবার তোরা? ছিটকে দূরে সরে যাওয়ার মতো পিছু হাঁটল আসিফ। নাক মুখ কুচকে আহাজারি করার মতো করে বলল, আস্তাক ফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কি বলেন এইসব দাদা ভাই? হৃদ ভাই আমার বস হয়, আমার কাজই হৃদ ভাইয়ের সঙ্গে সঙ্গে থাকা, নয়তো আমি মেয়েতে ইন্টারেস্টেড। তোদের ইন্টারেস্ট বুঝবো কেমনে? হ্যাঁ, কোনোদিন তো দেখলাম না দুই বলদের এক বলদও একটা মেয়ে পটাইছিস। খালি বলদের মতো সারাদিন একজন আরেকজনের নাম ডাকিস। তুই জপিস হৃদ ভাই, আর তোর হৃদ ভাই মরে আসিফ আসিফ করে। এখন আমরা তোদের প্রেমিক প্রেমিকা মনে করতেই পারি? নাউজিবিল্লাহ মার্কা কথা বললেন না দাদা ভাই, হৃদ ভাইয়ের ভাবি আছে, ভাই শুনলে আমাকে ঝাড়বেন। হৃদ ভাইয়ের ভাবি আছে মানে? হৃদ কি ভাবিতে ইন্টারেস্টেড নাকি? আমতা আমতা করে আসিফ বলল, না মানে হৃদ ভাইয়ের ভাবির সাথে সম্পর্ক আছে। আরাফ খান অবাক হওয়ার মতো করে বলল, কি বলিস এই সব? হৃদ শেষমেশ কোন ভাবির সাথে সম্পর্কে জড়ালো আসিফ? বউটা কার বউয়ের সাথে পরকীয়া করছে হৃদ? ভয়ে ভয়ে ভেতরটা মোচড় দিয়ে উঠল আসিফের। কথায় কথায় সে যে অনেক কিছুই বলে ফেলেছে আরাফ খানকে। যদি এসব কথা হৃদের কানে যায় তো আসিফকে আস্ত রাখবে না। হৃদ পছন্দ করে না ওর পার্সোনাল লাইফ সম্পর্কে কাউকে শেয়ার করা। আসিফ আরাফ খানের কথায় ফ্যাসাদে পড়ে কিভাবে যে মুখ ফসকে কথাগুলো বলে ফেলেছে। এখন আসিফ যদি আর কিছুক্ষণ আরাফ খানের সম্মুখে দাঁড়িয়ে থাকে তাহলে তিনি খুঁচিয়ে খুঁচিয়ে বাকি কথাগুলো আসিফের পেট থেকে বের করবেন নিশ্চিত। আসিফ নিজেকে বাঁচাতে হঠাৎ করে দৌড় লাগালো বাড়ির ভেতর দিকে। আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে যায় আরাফ খান। তিনি যখন বুঝতে পারেন আসিফ ওনার থেকে বাঁচতে দৌড় লাগিয়েছে, ঠিক তখনই আসিফের যাওয়ার পথে খানিকটা চেঁচিয়ে উঠলেন তিনি। বললেন, আরে আরে বলদ, বলে তো যা, হৃদ কার বউয়ের সাথে পরকীয়া করে বেড়াচ্ছে? মেয়েটাকে? আসিফ দৌড়ে পালাতে পালাতে খানিকটা চেঁচিয়ে জানালো, মেয়েটা আপনাদেরই আত্মীয় হয় দাদা ভাই। আত্মীয় কথাটা মাথাতে আসতেই আরাফ খানের মাথায় প্রথমেই শশীর নামটা ঢুকল। মেয়েটার সাথে হৃদের সম্পর্কের কথা শুনেছিল ওনারা আরও কয়েক বছর আগে। দুজনকে বিয়েও দিতে চেয়েছিল ওনারা, কিন্তু শশীর বয়স কম হওয়ায় বা শশীর পড়াশোনা শেষ হয়নি বলে বিয়ে আর হয়নি। তারপর কি হলো কি জানি, হৃদ বিয়ে করবে না বলে একেবারে বেঁকে বসল। আরাফ খানের মনে হলো হৃদ আবারও হয়তো শশীর সাথে প্রেমের সম্পর্কে মজেছে। যদি তাই হয় তাহলে এবার দুটোকে ধরে হাতে হাতে বিয়েটা সেরে ফেলবেন ওনারা। বহমান নদীর স্রোতের মতোই সময় তার নিজস্ব গতিতে যাচ্ছে। হৃদ মায়ের ওপর রাগ নিয়ে চট্টগ্রাম শহর ছাড়ল আজ গোটা ৩৫ দিন হলো। এতে মায়ের অবশ্য ভাবান্তর নেই। সে হৃদের জন্য মোটেও চিন্তিত নয়, বরং সে দিনের পর দিন নিখোঁজ স্বামীকে নিয়ে বেশ চিন্তিত। হৃদ চুক্তিপত্রের কাগজগুলো মায়াকে ফেরত দেয়নি, উল্টো মায়াকে হুমকি ধামকি দিয়ে শাসিয়ে গেল। এখন মায়ের ভয় হয় যদি হৃদ কোনোভাবে মায়ের নিখোঁজ স্বামীর ক্ষতিরতি করে বসে তখন কি হবে। মায়ের নিজের স্বামীর জন্য অস্থির। উন্মাদ হয়ে সেদিন হৃদের হাতে মার খেয়ে বাসায় এসে প্রথমেই নিজের স্বামীকে ফোন দিয়েছিল খোঁজ নিতে। হৃদ মায়ের স্বামীর ক্ষতি করার আগেই সাবধান করতে চেয়েছিল লোকটাকে, কিন্তু আফসোস মায়ের ফোন কল সেই দিন হতে আজ পর্যন্ত লোকটা রিসিভ করেনি, আর না কলব্যাক করেছে। মায়া জানে না কেন লোকটা মায়ের কল রিসিভ করছে না। মায়া মনে করল সেই প্রথম রাতে ও লোকটার সাথে রাগারাগি করে অনেক কিছুই বলে ফেলেছিল, বিধায় এখন মায়ের স্বামী অপমানিত হয়ে ওর কল রিসিভ করছে না।
আসলে দোষটা মায়ারই। মায়া বাড়াবাড়ি করে অনেক কথাই বলে ফেলেছিল সেই দিন। প্রথম ফোন আলাপে এত বাজে ব্যবহার করা ঠিক হয়নি মায়ার। মায়ের কষ্ট বাড়ে, সেই সাথে সঙ্গী হয় কান্না। দিশেহারা মায়া হঠাৎ করেই কেমন যেন উদাসীন হয়ে পড়ল সব কিছুর ওপর। কিশোরী মনটাকে বোঝাতে না পেরে প্রায় প্রতিদিনই নিখোঁজ স্বামীর খোঁজ নিতে কল দেয় হৃদকে। ব্যাপারটা স্বাভাবিক হলেও হতো। হৃদ মায়ার কল রিসিভ করত, স্বাভাবিকভাবে অপরিচিত থেকেই বউয়ের সাথে ফোন আলাপ চালাতো। কিন্তু বিষয়টা হৃদের কাছে স্বাভাবিক ঠেকল না। যবে থেকে বুঝতে পারল মায়া হৃদকে নিয়ে পজিটিভ কিছু চিন্তা করে না, তবে থেকে সে অস্থির হলো। হৃদ মায়ার স্বামী হয়, এই সত্যটা যদি মায়া কখনো জানতেও পারে, তাহলে সে হৃদকে স্বামী হিসেবে মানতে নারাজ হবে, তার থেকে তালাক চাইবে। এই কথাটা হৃদের মাথায় আসতেই হৃদের শরীর রাগে টকবগিয়ে ওঠে তীর তীর করে। এই রাগে জিদে হৃদ মায়ার কোনো ফোন কল রিসিভ করে না, আর না কল ব্যাক করে, বরং হৃদ ইচ্ছে করেই মায়াকে ইগনোর করে। হৃদ শুরু থেকেই মায়ের সাথে সম্পর্ক ছাড়তে চায়নি, বরং তার অজানা বউ সম্পর্কে প্রথমে জানার কোনো ইন্টারেস্ট ছিল না। কিন্তু হঠাৎ করেই মায়াকে প্রথম দেখে সে সন্দেহের বশে অজানা বউয়ের খোঁজ করল। তারপর বউয়ের হদিস না পাওয়ায় হৃদ এক প্রকার জিদ নিয়েই বউকে খুঁজে বেড়ায়। খোঁজে খোঁজে হৃদ যখন দিশেহারা হয়ে উঠেছিল বউকে না পেয়ে, তখন হৃদের মনে অজানা অচেনা বউয়ের প্রতি অস্থির টান আর প্রচুর ইন্টারেস্ট জন্ম নিল। তারপর সেই ইন্টারেস্ট থেকেই আজ এই পর্যন্ত এসে দাঁড়ালো। অবশেষে বউকে খুঁজে পেল। কোনো এক অজানা অধিকার নিয়ে বউকে খুঁজে পাওয়ার প্রথম দিনই থাপ্পড় মেরে বসল। তারপর হৃদ কেমন করে যেন বউয়ের প্রতি নজর রাখতে শুরু করল। বউয়ের চারপাশটা তার হাতের মুঠোয় রাখল। তবে তখনও হৃদ বউকে নিয়ে শিওর ছিল না তারা ভবিষ্যতে একত্রে হবে কিনা, বা আদৌ সে এই লুকায়িত সম্পর্কটার সাথে জড়াতে চায় কিনা। কিন্তু যবে থেকে বুঝতে পারল বউ তার জন্য দিশেহারা, অস্থির পাগল হয়ে আছে তারই খোঁজে, তবে থেকে হৃদের দৃষ্টি বদলায়। বউ তাকে না দেখে না জেনেই ভালোবাসে। সে খারাপ কোনো মানুষ হতে পারত, এটা জেনেও তার সাথে সংসার করতে চাওয়ার মনোভাবটা হৃদকে প্রচুর আকৃষ্ট করেছে। এই যে তার বউ তার খোঁজ পাওয়ার জন্য দিশেহারা হয়ে আছে, এটা হৃদকে প্রচুর মানসিক শান্তি দেয়। ভাবে তার বউ তাকে ভালোবাসে, আর বউয়ের এই ভালোবাসাটাই অনুভব করতে গিয়ে কিভাবে যেন হৃদ বউয়ের মায়ায় পা পিছলে পড়ে যায়, একেবারে নাক মুখ ডুবিয়ে। সেই মায়া কাটিয়ে ওঠার সাধ্য আর নেই হৃদের। হৃদ অনুভব করতে পারে তার বউয়ের প্রতি টানটা দিন দিন বেড়েই চলেছে। তার মনে হচ্ছে সে খুব শীঘ্রই এই বউয়ের জন্য পাগল টাগল হয়ে যাবে। এখন তার এমন একটা অবস্থা হয়ে গেছে যে বউ যাই করুক না কেন তার সবই ভালো লাগে। মনে হয় তার সাথে এমন আধা পাগল বউটাকেই মানায়। জীবনে এন্টারটেনমেন্টের জন্য হলেও এমন আধা পাগল একটা বউ থাকা জরুরি। এই যে তার বউ তাকে এত আগ্রহ নিয়ে দিনে দিনে অবসেশন জিদ্দি পাগল বানাচ্ছে, আর সে দুর্বল হাড়ে পরিণত হয়ে পাগল হচ্ছে। এখন যদি শুনতে হয় তার বউয়ের ভালোবাসা মূলত তার জন্য নয়, তাহলে কেমনটা লাগে? কোনো স্বাভাবিক ব্যক্তি কি স্বাভাবিক থাকতে পারবে? অস্বাভাবিকের ন্যায় মাথা গরম হয়ে যাবে না? হৃদের অবস্থাও সেম। সে পারছে না বউকে থাপড়িয়ে লাল লাল করে দিতে। বেয়াদব বউ একটা জুটেছে তার কপালে। এই বউয়ের জন্য সারাক্ষণ হৃদের মন মেজাজ গরম হয়ে থাকে। সে এমনি রকচটা মানুষ, অল্পতেই রেগে যাওয়ার ব্যামো আছে। সেখানে বউটার জন্য মাথাটা তার আরও গরম হয়ে থাকে আজকাল। মনস্তাত্ত্বিক চিন্তাভাবনায় হৃদ ফুঁস করে নিঃশ্বাস ফেলে। অফিস কক্ষের থাই গ্লাস ভেদ করে তাকালো ব্যস্ত শহরের দিকে। বউটার জন্য কেমন মন পুড়ছে তার, কিন্তু তারপরও সে নিরুপায়। সে ল্যাপটপের শাটার বন্ধ করল। কিছুই ভালো লাগছে না বলে উঠে দাঁড়াতে গিয়ে টেবিলের ওপর রাখা অবহেলিত আধুনিক ফোনটা ভাইব্রেট করে উঠল। হৃদ উঠে দাঁড়াতে দাঁড়াতে সেদিকে তাকালো। চোখের সামনে ভাসমান হলো বেয়াদব বউ নামটি। হৃদ কল রিসিভ করল না, বরং অবহেলিতভাবে ফোনটা জায়গায় পড়ে থাকল। সে আপাতত বউয়ের ফোন রিসিভ করবে না বলে জেদ ধরে আছে। যেভাবে হৃদের মনটা পুড়ছে ঠিক সেভাবে বউকেও তার দহনে পোড়াবে বলে স্থির করল। হৃদ ফোন রিসিভ না করাই মায়া উদাস মনে কান থেকে ফোন নামিয়ে টেবিলের ওপর রাখল। হতাশার ভারী নিঃশ্বাস ফেলে আবারও কল দিতে চাইলে পাশ থেকে বাধা দিল জুই। রাগান্বিত গলায় বলল, তুই এত আত্মসম্মানবোধ ছাড়া কীভাবে হলি ঋতু? একটা মানুষ তোর ফোন রিসিভ করে না, তারপরও বেয়ামি করে রোজ রোজ কেন কল দিস তুই? তোর লজ্জা থাকা উচিত। কলেজ ক্যান্টিনে দ্বিতীয় তলায় কোনার টেবিলে গোল হয়ে বসে চার বান্ধবী। মায়ার মুখোমুখি জুই বসে কপট রাগ দেখিয়ে কথাগুলো বলল মায়াকে। মায়া জুইয়ের কথার উত্তর দিয়ে দৃঢ় মনে বলল, লজ্জা আত্মসম্মানবোধ দুটোই আছে আমার জুই, কিন্তু তাই বলে সব জায়গায় আত্মসম্মানবোধ দেখাতে নেই। বিশেষ করে একটা সম্পর্ক সুস্থ রাখতে গেলে মাঝে মধ্যে নিজের আত্মসম্মানবোধও খোয়াতে হয়। সব জায়গায় সব কিছু চলে না,
আমার সম্পর্কটাও ঠিক তাই, ভীষণ নড়বড়ে একটা সম্পর্ক। তাই আমার অসুস্থ সম্পর্কটাকে আগে সুস্থ করি, তারপর না হয় আত্মসম্মানবোধটা দেখানো যাবে। শ্রম না করে ভালো ফসলের চিন্তা করা যেমন বোকামি, ঠিক তেমনি একটা সম্পর্কে ভালোবাসা তৈরি না করে তার উপর অভিমান করে আত্মসম্মান নিয়ে বসে থাকলেও ওপাশের মানুষটা কখনো আমার কদর বুঝবে না। আমার কদর বা গুরুত্ব সামনের মানুষটাকে বোঝাতে গেলে আমাকে অবশ্যই সেই মানুষটাকে স্পেশাল ফিল করাতে হবে, তবেই না সে আমার জন্য পাগল হবে। এই দুনিয়াটাই গিভ অ্যান্ড টেকের নিয়মে চলছে জুই, এক হাতে দাও তো অন্য হাতে নাও। তাই আমাকে কিছু পেতে গেলে অবশ্যই কিছু দিতে হবে। আজ আমি তাকে পাত্তা দিচ্ছি, কাল সে আমাকে গুরুত্ব দেবে, এটাই তো নিয়ম, তাই না? মায়ের জ্ঞানী জ্ঞানী কথায় বেশ অসন্তুষ্ট হলো জুই। তারপরও রাগ রাগ নিয়ে জুই বলল, তুই এত পাত্তা দেওয়ার পরও যদি ওই লোকটা থেকে গুরুত্ব না পাস তাহলে কি করবি তুই তখন? মায়ের উত্তর আসলো একইভাবে, দৃঢ়তা দেখিয়ে বলল, সে আমাকে গুরুত্ব দেয় জুই, আর দেয় বলে আজ পর্যন্ত আমার কলটা কখনো কেটে দেয়নি, আর না আমার নম্বরটা ব্ল্যাকলিস্টে রেখে দিয়েছে। আমার কি মনে হয় জানিস জুই, লোকটা কোনো কারণে হয়তো আমার উপর রেগে আছে, আর সেই রাগ নিয়ে হয়তো আমার সাথে কথা বলতে চাইছে না। হতে পারে আমার প্রথম দিনের ব্যবহারের লোকটা অসন্তুষ্ট, আমার উচিত হয়নি তার সাথে ওইভাবে রেগে কথা বলা। মায়ের কথায় এবারও জুই অসন্তুষ্ট গলা ছেড়ে বলল, তোর কাছে আদৌ তোর জামাইয়ের কোনো দোষ পাওয়া যাবে বলে তো মনে হয় না, তোর জামাই তো নিষ্পাপ মানুষ। মায়া ফোন চালাতে চালাতে ছোট করে সম্মতি দিল, জুই নাক মুখ কুচকে বলল, জামাই পাগলি। জুইয়ের অসন্তুষ্ট গলার কথাটা মায়া শুনেও না শোনার মতো করে বসে রইল ফোনের দিকে তাকিয়ে। হাতের টাচে আবারও কল লাগালো হৃদকে, কিন্তু এর মাঝেই ফোড়ন কেটে শ্রেয়া মায়ের কল কেটে দিয়ে হড়বড় করে বলতে লাগলো, একটা কাজ করলে কি হয়, তোর জামাই কেমন লোক তার চরিত্রের একটা পরীক্ষা করে দেখ আগে। তুই তো তাকে ভালোবাসিস, তাই না? তোর জানা উচিত লোকটা কেমন চরিত্রের। তাছাড়া লোকটা তোর কল রিসিভ করে না, হয়তো পরিচিত নাম্বার দেখে। তুই একটা অপরিচিত নাম্বার থেকে লোকটাকে কল দিয়ে দেখ, রিসিভ করে কিনা, অথবা অপরিচিত মেয়ের সাথে সে কেমন স্বভাব রেখে কথা বলে। এই নিয়ে একটা পরীক্ষা তো করাই যায়, তাই না? মায়া সরল চোখে তাকালো শ্রেয়ার দিকে। কথাটা মন্দ বলেনি শ্রেয়া, একটা পরীক্ষা তো মায়া করতেই পারে, যে আমার চরিত্র পরীক্ষা করতে, তাই না? মায়ের নম্বরটা দিয়ে তো একবার কথা বলেছিল ওরা, এজন্য হয়তো লোকটা মায়ের নাম্বার চিনতে পেরে এখন রিসিভ করছে না। তাই মায়ের শ্রেয়ার কথাটা এই মুহূর্তে বেশ যুক্তিসঙ্গত মনে হলো। কিন্তু কথা হলো কার ফোন দিয়ে কল করবে। এই কথাটা জানাতেই নাদিয়া তখনই নিজের ব্যাগ থেকে মোটামুটি দামি একটা ফোন বের করে দিল মায়াকে। মায়া সেটা সহজভাবেই গ্রহণ করল। নাদিয়া বেশ ভালো পরিবারের মেয়ে, অনেক টাকা পয়সা আছে নাদিয়ার বাবার। সেক্ষেত্রে নাদিয়ার হাতে একটা দামি ফোন থাকাটা অস্বাভাবিক কিছুই নয়। মায়ার হৃদের মুখস্থ নাম্বারটা হাতে হাতে নাদিয়ার ফোনে টাইপিং করে হৃদকে কল লাগালো। মায়া বেশ দৃঢ় ছিল হৃদ এই অপরিচিত নাম্বারটা দেখলে কলটা রিসিভ করবে না, কিন্তু হৃদ মায়ের দৃঢ়তা ব্যঞ্জন করে কয়েক সেকেন্ডের মধ্যে কলটা রিসিভ করে ফেলল। এতে মায়া হতাশ হলো। মায়া ভারী হতাশায় ডুবে গিয়ে বলল, হ্যালো বাবু। হৃদ বলল, কে? আমি তোমার বাচ্চার মা। মায়াকে ফের হতাশায় ডুবিয়ে দিয়ে হৃদ উৎফুল্লতা দেখিয়ে কথা মিলিয়ে বলল, হ্যাঁ বাবু বলো। আই মিস ইউ। আই মিস ইউ টু বাবু। মায়া উদাস গলায় বলল, আমার বাবু কি করে? তোমার বাবু তার বাবুর আম্মুকে বসে বসে মিস করে যান। তাহলে আজকে বাসায় তাড়াতাড়ি চলে আসো, আমি অপেক্ষা করছি। হ্যাঁ বাবু, আর একটু পরে চলে আসব। আমার বাবু ডেকেছে, আর আমি না এসে পারি বলো? আজকে রাতে খেলা হবে যান, তুমি আর আমি। মায়া লজ্জায় থতমত খেয়ে বসল। লোকটা এমন উল্টাপাল্টা কথা বলবে সেটা ধারণাতেও ছিল না মায়ার। মায়া থতমত খেয়ে চোখ তুলে তাকালো মুখোমুখি বসা জুই, শ্রেয়া আর নাদিয়ার দিকে। সবাই উৎসুক হয়ে ওদের কথা আগ্রহ নিয়ে শুনছে। ফোনটা লাউড স্পিকারে দেওয়া। মায়া এক পলক জুই, নাদিয়া, শ্রেয়াকে দেখে নিয়ে থমথমে গলায় বলল, বাবু। হ্যাঁ বাবু। মায়া আমতা আমতা করে বলল, আই লাভ ইউ। আই লাভ ইউ টু বাবু। হৃদের কথা বলার সময় আসিফ তাড়াহুড়ো করে ঢুকছিল কক্ষে, হাতে কিছু ডকুমেন্টস নিয়ে। হৃদকে ভাই ডাকতেই আসিফকে থামিয়ে দিয়ে হৃদ বলল, এই ডিস্টার্ব করিস না তো, দেখছিস না আমার বাবুর আম্মু ফোন করেছে, ব্যস্ত আমি, তুই বাইরে যা। আসিফ হতবুদ্ধি হয়ে ড্যাব ড্যাব করে হৃদের দিকে তাকিয়ে থেকে বেরিয়ে গেল আস্তে করে। মূলত আসিফের মাথায় হৃদের কথার আগামাথা কিছুই ঢুকল না। এই বাবুর আম্মুটা আবার কে? হৃদ কখন বাবু জন্ম দিল তাও বুঝল না। আসিফ পেরিয়ে যেতেই একই উৎফুল্লতা দেখিয়ে বলল, হ্যাঁ বাবু বলো, বাচ্চারা কি খেয়ে ঘুমিয়েছে? মা হতভম্ব হয়ে বলল, হ্যাঁ। হৃদ পুনরায় বলল, তা কি খাওয়ালে? মার্কেটের দুধ তো শেষ, আমি তো এখনো আনি নাই,
তা তুমি কোত্থেকে দুধ খাওয়ালে? হৃদের বেগতিক কথাই মায়া হড়বড় করে কলটা মিউট করল। লজ্জায় সিটিয়ে জুইয়ের দিকে ফোনটা এগিয়ে দিতে দিতে বলল, আমি আর কথা বলবো না, তুই কথা বল জুই। লোকটা কেমন কেমন করে যেন কথা বলে, আমার লজ্জা লাগে। মায়ের কথায় নাক মুখ কুচকে জুই বলল, আমি কেন কথা বলতে যাব? তোর জামাই তুই বল। তাছাড়া এইসব বেফাস কথা তুই আগে শুরু করেছিস। তুই কেন আগে আগে বলতে গেলি তুই তার বাচ্চার মা হোস? এখন তো সে এসব বলবেই, বাচ্চাদের খোঁজ নেবে না? পাশ থেকে শ্রেয়াও জুইয়ের কথায় সম্মতি দিয়ে বলল, ঠিক ঠিক, জুই ঠিক বলছে। মায়া তুই আগে কথা শেষ কর, কলটা বেশিক্ষণ মিউট করে রাখলে লোকটা বুঝে যাবে আমাদের ফোন দিই। শ্রেয়ার কথায় মায়া তখনই কল আনমিউট করে ফের কলটা লাউড স্পিকারে রেখে বলল, জান। হ্যাঁ জান, কল মিউট করে কোথায় গিয়েছিলে? বাচ্চারা কি কান্নাকাটি করে তোমাকে বেশি জ্বালাচ্ছে? তুমি কি তাদের দুধ খাওয়াচ্ছ? হৃদের এমন ভয়ানক ঠোঁটকাটা কথায় মায়া ভারী লজ্জায় আড়ষ্ট হয়ে বসল। সাথে এটাও ভাবল মায়ের জামাই লয়াল না, সে বিভিন্ন নারীর সাথে এমনই ফ্লাটিং করে বেড়ায়। মায়ের চোখে মুখে লজ্জার চেয়ে কষ্টের ছাপ স্পষ্ট হলো। ভারী হতাশ গলায় বলল, আপনার বাচ্চারা দুষ্টু, আপনার মতোই। না জান, এই ক্রেডিট তুমি নাও, আমার বাচ্চারা মায়ের মতোই নটি হয়েছে। মায়া যখন হৃদের সাথে কথায় পেরে উঠছিল না, তাই অবশেষে হার মেনে বলল, আপনি আমাকে চেনেন? কেন চিনব না? তুমি মাত্রই আমার জন্ম নেওয়া বাবুদের আম্মু, তোমাকে না চিনলে হবে বলো? মায়া হতাশার মুখ ভার করে চুপ করে রইল। মনটা খারাপ, মায়ের স্বামী অপরিচিত নম্বরের মেয়েদের সাথে ফ্লাটিং করে বেড়ায়। এই কষ্ট মায়া কোথায় রাখবে? মায়ের কলিজাটা ভীষণ পুড়ছে, সে আর কথাই বলবে না। মায়াকে হুট করে চুপ হয়ে যেতে দেখে হৃদ বলল, কি ম্যাডাম, কথা শেষ? স্টক খালি? তো এরকম ফাজলামো কি আমার সাথেই প্রথম, নাকি লিস্টে আরও আছে? আপনিই প্রথম, আর আমি যেন শেষ হই, মনে রাখবেন। মায়া চমকে উঠল। তার মানে লোকটা ওকে চিনে এতক্ষণ কথা বলছিল, কিন্তু কিভাবে চিনল? মায়া তো পরিচয় দেয়নি। তাহলে? মায়া অধৈর্য গলায় তখনই জানতে চেয়ে বলল, আপনি আমাকে কিভাবে চিনলেন? আমি তো পরিচয় দিইনি। আপনাকে চেনা আমার জন্য কঠিন কিছু নয় ম্যাডাম, বরং সহজভাবেই চিনে কথা বলেছি। তবে ওয়ার্নিং দিচ্ছি, এরকম ফাজলামো যেন অন্য কোনো ছেলের সাথে না হয়, নয়তো থাপড়িয়ে গাল ফাটিয়ে ফেলবো, স্টুপিড। মায়া মিনমিন করে বলল, আপনি খালি বকা দেন, গুরুত্ব দেন না। গুরুত্ব আগে অর্জন করো, তারপর। কল রিসিভ না করলে অর্জন করব কিভাবে? জানি না। হৃদ একইভাবে উদাস গলায় বলল কথাটা। মায়া হৃদের কথায় কষ্ট পেয়ে বলল, আমার মন পড়ে আপনার জন্য। মায়া যেন হুট করে হৃদের মনের কথাটা বলে ফেলল। মন তো তারও পড়ে বইয়ের জন্য। হৃদ ভোতা মুখে কতক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থেকে স্বভাবগতভাবেই তেড়ামি করে বলল, এসব মিথ্যা নাটকের ভাষা আমি বুঝি না, রাখছি। হৃদ কল কাটতেই মায়া ঠোঁট উল্টায়। লোকটা যে তেড়া স্বভাবের হবে মায়া এতদিনে বেশ কয়েকবার বুঝতে পেরেছে। আজকে আবার প্রমাণ হলো লোকটা আসলেই তেড়া মানুষ। এই লোককে সোজা বানাতে বানাতে মায়া না আবার বাঁকা হয়ে যায়, আল্লাহই জানে। তক্ষুনি নাদিয়া ব্যস্ত গলায় মায়াকে বলল, মায়ু, তোর স্বামী তো অনেক ধুরন্ধর লোক, অপরিচিত নাম্বার থেকেও কেমন চট করে চিনে ফেলল। কেমন হতাশায় ভারী নিঃশ্বাস ফেলল মায়া। এই জামাইয়ের খোঁজ সে ইহজীবনে আর পাবে কিনা আল্লাহই জানে। তারপর দিনগুলো একইভাবে কাটছে। নিখোঁজ স্বামীকে খুঁজে না পাওয়ার উদাসীনতা যেন মায়ার দিন দিন বাড়ছে। হৃদ মায়ের সাথে ফোনে কথা বলে না। ওই একদিনের অপরিচিত ভেবে ফোন আলাপ হয়েছিল, ব্যাস এতটুকুই। তারপর আরও 1 মাস কিভাবে যেন কাটল। মায়া জুই আরিফের সঙ্গে বাড়িতে এসেছে বড় বোনের বিয়ে উপলক্ষে। ফাহাদ বাবাকে নিয়ে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ফিরেছে গোটা 1 সপ্তাহ হলো। ফাহাদের বাবা এখন পুরোপুরি সুস্থ না হলেও মোটামুটি ঠিকঠাক তিনি। ওনার চিকিৎসা এখন বাংলাদেশের ডাক্তারদের আওতায় আছে, ওষুধ চলছে আর কি। মায়ের পরিবারের সবাই গিয়েছিল ফাহাদের বাবাকে দেখতে। মুক্তা যায়নি, আরও যায়নি মায়া আর জুই। ওদের না যাওয়ার পেছনে অবশ্য কারণ ছিল। 2 পরিবারের মানুষজন বসে আলাপ আলোচনা করে মুক্তা আর ফাহাদের আনুষ্ঠানিক বিয়ের ডেট ফিক্সড করল। সেই জন্য সামনের শুক্রবার বাদ রেখে এর পরের শুক্রবারে বিয়ে। মায়াদের বাড়ির মধ্যে হইচই কাণ্ড। মায়া জুই কত খুশি, বোনের বিয়ে বলে কথা। খুশিতে আত্মহারা হয়ে লম্বা লিস্ট বানিয়েছে বিয়েতে কি কেনাকাটা করবে তা নিয়ে। মায়ের বাবা খানিকটা চিন্তিত মুখে ছোট মেয়ে মায়ের উল্লাস দেখছেন। তিনি বেশ কয়েকদিন ধরেই একটা বিষয় নিয়ে চিন্তিত। ওনার ছোট ভাই জামাল সাহেবের সঙ্গেও এটা নিয়ে কথা হয়েছে। তিনি বড় ভাই সাইফুল ইসলামের ওপর দায়ভার চাপিয়ে দিয়ে বলেছে যা ভালো হয় তাই করতে।
আপাতত শরীফুল ইসলাম তিনি দ্বিধায় ভুগছেন বলে ওনার বড় ছেলে আরিফকে ডেকে পাঠালেন জরুরি তলবে। খাবার টেবিলে সবাই বসে। মায়া জুই খেয়ে দিয়ে আগে আগে চলে গেল রুমে। বোনের বিয়ে, কেনাকাটার বাজারজাত তালিকা করতে হবে। সেই ফাঁকে খাবার টেবিল খালি পেয়ে মনের কথাগুলো পরিবারের সামনে রাখতে চাইলেন শরীফুল ইসলাম। তিনি প্রথমে ছেলের মনোযোগ আকর্ষণ করতে চেয়ে গলা ঝেড়ে বললেন, আরিফ, তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। বাবার কথায় খাওয়া থেকে মুখ উঠালো না আরিফ, বরং খেতে খেতে একইভাবে বলল, আমি শুনতে পাচ্ছি বাবা, বলো। শরীফুল ইসলাম এক পলক উপস্থিত সকলের দৃষ্টি পরখ করে নিল। ছোট ভাই জামাল ব্যতীত কেউ ওনার দিকে আপাতত মনোযোগে নেই। ওনার স্ত্রী ছেলে মেয়েদের খাবার বেড়ে দিচ্ছে, ছোট ভাইয়ের বউ আরিফের পাতে তরকারি তুলে দিচ্ছে। এমন অবস্থায় ওনার কথাগুলো বলা অনুচিত হবে কিনা জানা নেই। তারপরেও তিনি ভারী গলায় গম্ভীর আওয়াজে বললেন, মায়ের জন্য চেয়ারম্যান সাহেবের বড় ছেলের বিয়ের প্রস্তাব এসেছে, আমি তাতে মত দিয়েছি। অমনোযোগী চোখগুলো হঠাৎ করেই চমকে ওঠে শরীফুল ইসলামের দিকে তাকালো একত্রে সবাই। প্রত্যেকের চেহারা দেখে বোঝাই যাচ্ছে বেশ চমকিয়েছে ওনার কথায়। উনি একত্রে এতগুলো মানুষের দৃষ্টিতে পড়ে খানিকটা অপ্রস্তুত হলো। এর মধ্যে আরিফ অসন্তুষ্ট গলায় আওড়ালো, মা এখনও এসব কিছুর জন্য ছোট বাবা, আমরা মাত্রই মুক্তার বিয়েটা দিচ্ছি, এর মধ্যে মায়ের বিয়ের কথা আসলো কোত্থেকে? তাছাড়া তুমি এইসব বিষয়ে মত দাও কীভাবে? মায়ের সবার ছোট, ওর বড় জুয়ের বিয়ে নিয়ে আমরা এখনও চিন্তা করিনি, সেখানে মায়ের বিয়ের কথা কিভাবে চিন্তা করো তুমি? ছেলের রাগান্বিত মুখটার দিকে তাকিয়ে শরীফুল ইসলাম ভারী গলায় বলল, চেয়ারম্যান সাহেবের বড় ছেলেকে তোমার অচেনা নয় আরিফ। দেখাশোনা, লেখাপড়ায় বেশ দারুণ ছেলেটা, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আচার ব্যবহারও বেশ অমায়িক। ছেলেটা স্টুডেন্ট ভিসা পেয়ে আমেরিকা যাচ্ছে, ওখানে পড়াশোনা শেষ করে গ্রিন কার্ড পেয়ে বাংলাদেশে আসতে আরও 5 বছর লাগবে। সেজন্য ওরা চাচ্ছিল ছেলেকে বিয়ে করিয়ে রাখতে মায়ের সঙ্গে, যাতে ওইখানে কাবিননামা দেখিয়ে বইয়ের জন্য ভিসা পাওয়া যায়। আরিফ তাতেও তীব্র অমত পোষণ করে বলল, সামান্য একটা ভিসার জন্য তুমি মায়ের বিয়ে এখনই দিতে চাও বাবা? মা এখনও বেশ ছোট মানুষ, 18ই হয়নি, এইসব বিয়ের ঝামেলায় ওকে এই মুহূর্তে টানলে পড়াশোনার ক্ষতি হবে। আগে পড়াশোনাটা শেষ করুক, ততদিনে না হয় ছেলেও পড়াশোনা শেষ করে আমেরিকা থেকে ফিরুক, তারপর না হয় বুঝ পরামর্শ করে দুজনের সম্মতিতে বিয়েটা দেওয়া যাবে বাবা। আরিফের কথায় অনীহা পোষণ করল জামাল সাহেব ও শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম কিছু বলবে তার আগেই জামাল সাহেব আরিফকে উদ্দেশ্য করে বলল, এরকম ভালো সম্বন্ধ হাতের কাছে পেয়ে ফেরানোটা উচিত হবে না আরিফ। তাছাড়া আমরা এক্ষুনি মায়াকে বিয়ে দিয়ে বিদায় করে দিচ্ছি না। চেয়ারম্যান সাহেবের বংশ ভালো, ছেলেটাও ভালো, আমাদের হাতের কাছের ছেলে, কত নম্র ভদ্র। তাছাড়া ওরা চাচ্ছে শুধু 2 পরিবারের মধ্যে একত করে রাখতে। মায়া এখনই সংসার শুরু করবে না, ছেলে দেশে ফেরার পর আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে মায়াকে। আমরা কেউ মায়ের খারাপ চাইব না আসিফ। বাপ চাচার কথা একেবারে ফেলে না দিয়ে তুমি কিছুদিন সময় নাও, চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলো, ছেলেটাও পরখ করো। তোমার যদি কোনো কিছুতে খারাপ মনে হয় তখন না হয় আমরা সম্বন্ধটা ফিরিয়ে দেব, কিন্তু কোনো যাচাই বাছাই না করে হুট করে বিয়েটা ফিরিয়ে দেওয়া ঠিক হবে না। আমি আর ভাই এই বিয়েটা নিয়ে বেশ কয়েকদিন ধরে যাচাই করেছি, খারাপ কিছু চোখে পড়েনি। তুমি এই বাড়ির বড় ছেলে, এবার দায়িত্ব তোমার। তুমি বিয়েটা নিয়ে যাচাই বাছাই করো, মুক্তার বিয়েটা পর্যন্ত অন্তত সময় নাও। মুক্তার বিয়ের পর না হয় আমাদেরও জানাও তোমার মতামত কি, তবে আমরা অবশ্যই আশা করব তুমি ভুল কোনো সিদ্ধান্ত নেবে না। মায়া আমাদেরও মেয়ে হয়, ওর চিন্তা আমাদেরও আছে। জামাল সাহেবের কথায় আরিফ হ্যাঁ বা না তেমন কিছুই বলেনি, শুধু ধীরস্থিরভাবে নিজের খাওয়ায় মনোযোগী হলো। আরিফকে চুপ করে যেতে দেখে জামাল সাহেব বুঝলেন আরিফ ওদের কথায় সম্মতি জানিয়েছে, সে এই বিয়েটা নিয়ে ভাববে। উপস্থিত সবাই খাবার টেবিলে নিশ্চুপ হয়ে খেতে লাগলো। কেউ আর আগ বাড়িয়ে কোনো কথা বলল না। শরীফুল ইসলাম খেতে খেতে নীরবতা ভেঙে আবারও গম্ভীর গলায় বলল, তুমি চট্টগ্রামে ফিরে যাচ্ছ কবে? কাল রাতের ট্রেনে ফিরব বাবা। আবার কবে আসবে? 1 সপ্তাহ পরে আসব, হাতের কাজগুলো শেষ করে চলে আসব। জুই আর মায়া যাবে না তোমার সাথে? না বাবা, ওদের নিব না, এখন গিয়ে আবার 1 সপ্তাহ পর ফিরে আসাটা ঝামেলা হয়ে যাবে। ওরা থাক, বিয়ের শপিং টপিং করুক, আমি খুব জলদি ফিরে আসব। খাবার টেবিলে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে সবাই যার যার মতো করে চলে গেল। অথচ মায়া জানলই না ওর অগোচরে ওর বিয়ের তোড়জোড় চলছে বড়দের মাঝে। আরিফ বাপচাচার কথা মতো সে চেয়ারম্যান সাহেবের বড় ছেলে নাদিমের সঙ্গে দেখা করল। নাদিমকে আরিফের বেশ ভালোই লাগলো, বেশ আন্তরিক ছেলে, তেমন খারাপ কিছুই চোখে পড়েনি। তারপরও আরিফ এই মুহূর্তে মতামত দিতে পারল না। ভাবল আগে মুক্তার বিয়েটা শেষ করুক, তারপর না হয় এই বিয়েটা নিয়ে চিন্তা করবে।
গ্রীষ্মকালীন তপ্ত রোদে গা জ্বলা ভাব, অল্পতেই গায়ে আগুন লাগানোর মতো তাপমাত্রা। যান্ত্রিক শহরের কর্মজীবী মানুষজন এতটাই ব্যস্ত যে তপ্ত রোদের প্রখরতা বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারে না তাদের ব্যস্ততায়। বরং চাকরিজীবী থেকে শুরু করে রিকশাওয়ালা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে নিজেদের রোজগার কর্মে ব্যস্ত। এমন একটা কাঠফাটা তপ্ত রোদ মাথায় নিয়ে ঢাকা বসুন্ধরা সিটি কমপ্লেক্স শপিং মলে সমানে উপস্থিত হলো আরিফ, সঙ্গে তার 3 বোন মুক্তা, মায়া, জুঁই। মূলত আজ মুক্তার বিয়ের শপিং, আর তার জন্য ফাহাদের পরিবার থেকে ডাক পড়েছে ওদের। বিয়ের মাত্র আর 5 দিন বাকি, অথচ এখনও বিয়ের শপিং করা হয়নি বলে জরুরি তলবে মুক্তাকে নিয়ে ঢাকায় আসতে হয়েছে আরিফকে। প্রথমে ফাহাদ চেয়েছিল আশুগঞ্জ থেকে মুক্তাকে নিয়ে আসতে, কিন্তু আরিফ বড় ভাই হিসেবে ফাহাদকে আসতে মানা করল, সে নিয়ে যাবে বলে। আসল কথা হলো বিয়ের কেনাকাটা কোনে পক্ষের লোকজনেরও বাকি আছে। এবার হাতে হাতে তারাও বিয়ের কেনাকাটা করে ফেলতে চায় আজ। আরিফ মলের বাইরে পার্কিং এরিয়াতেই আসতে দেখা পেল খান পরিবারের মানুষদের। ফাহাদের পরিবার হতে শুরু করে হেনা খান, আরাফ খান সকলেই উপস্থিত। তোড়জোড় করে যে সবাই চলে এসেছে শপিংয়ে সেটা বুঝতে বাকি নেই আরিফের। আরিফ হেনা খানদের উদ্দেশ্যে এগিয়ে যেতে যেতে এক পলক তাকালো উপস্থিত সকল সদস্যদের দিকে। খানবাড়ির মহিলা সদস্যদের মধ্যে সবাই উপস্থিত আছে, কেউ বাদ পড়েনি। শুধু ছেলেদের সংখ্যা কম দেখল। গুটি কয়েক বডিগার্ড আর 5 জনের মতো পুরুষ মানুষকে চোখে পড়ল শুধু। তাদের মধ্যে আরাফ খান বর হিসেবে ফাহাদ, বাকি 3 জন তাগড়া ছেলেকেও আরিফ চেনে। চোখের দেখা দেখেছিল কয়েকবার ছেলেগুলোকে, একবার দুবার কথাও হয়েছিল। সোহাগ, সৌরভ, আরাফ খানের বড় মেয়ের 2 ছেলে, তারা যমজ, আরিফের পাশাপাশি বয়স। বাকি একজন ফাহাদের ছোট ভাই সুমন, এবার অনার্স কমপ্লিট করে মাস্টার্সে পড়ছে, আরিফের 2 বছরের জুনিয়র। তাছাড়া আরিফের চোখে আর কাউকেই পড়ল না, এমনকি হৃদের বাবা মা ভাইকেও না। আরিফ জানে হৃদ খানের মতো মানুষ কখনোই এসব মেয়েলি শপিংয়ে আসবে না, কিন্তু হৃদের মা আর ছোট ভাই রাদিফের অনুপস্থিতির কারণটা বুঝল না সে। তারা তো আসতেই পারে না কি? তাছাড়া আয়ন ভাইকেও আশপাশে কোথাও চোখে পড়ল না আরিফের, কিন্তু আয়নের মা বোনকে ঠিকই দেখা যাচ্ছে হেনা খানের পাশে। আরিফ খান পরিবারের সদস্যদের সাথে মিলিত হতেই নম্রতা নিয়ে সকলের সঙ্গে কুশল বিনিময় করল। মুক্তা পা ছুঁয়ে শ্বশুরবাড়ির গুরুজনদের সালাম করল এর মাঝেই। অত্যন্ত খুশি মনে মুক্তাকে গ্রহণ করল হেনা খান। মায়া জুঁইকেও বেশ আদুরে মাথায় হাত বুলিয়ে দিলেন তিনি। সবার যখন ভালো মন্দ কুশলাদি পর্ব শেষ হলো, তখন সবাই একত্রে ঢুকলো মলের ভেতরে। হেনা খান নিজের মেয়েদের নিয়ে মুক্তার জন্য একটা সেকশন থেকে এক একটা করে জিনিস কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়লে আরিফ আরাফ খানকে জানিয়ে মায়া আর জুঁইকে নিয়ে আলাদা হয়ে গেল নিজেদের কেনাকাটা করতে। পরিবারের বাবা মা, ভাই বোন, চাচা চাচি, সঙ্গে আত্মীয়ধর মেয়েদের হলুদের শাড়ি, গহনাপত্র সবকিছু আরিফ, মায়া আর জুঁইয়ের পছন্দে কেনাকাটা করছিল। ঠিক তখনই আরিফের সঙ্গে ফোনে যোগাযোগ করতে করতে কোথায় থেকে শপিং মলে হাজির হলো চেয়ারম্যান সাহেবের বড় ছেলে নাদিম। আরিফ আগে থেকেই জানতো নাদিম আসবে। নাদিম নিজের স্কলারশিপের ভিসার দৌড়াদৌড়ির জন্য ঢাকায় থাকছে নিজেদের ফ্ল্যাটে। সেজন্য আরিফের সঙ্গে যোগাযোগ করে এই মুহূর্তে চলে আসলো শপিং মলে। চলে আসলো বলতে নাদিমকে আলাদাভাবে দাওয়াত করা হয়েছে আরিফের পরিবার থেকে। মূলত মুক্তার বিয়ের জন্য মায়ের পরিবার থেকে বিশেষভাবে চেয়ারম্যান সাহেবের পরিবারকে দাওয়াত করা হয়েছে, আর সেজন্য চেয়ারম্যান সাহেবের বাড়ির মানুষজনের টুকটাক যাতায়াত বেড়েছে মায়াদের বাড়িতে। মায়া জুঁই এসবের কিছুই জানে না, আর না কেউ তাদের এইসব বিষয়ে অবগত করেছে। নাদিমের সঙ্গে আরিফের মলের ভেতরে দেখা হতেই নম্রতায় হাত মিলিয়ে সালাম দিতে দিতে নাদিম বলল, ভাইয়া ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, তুমি? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আব্বু পাঠালো আমাকে, বলল আপনারা এখানে এসেছেন, আপনাদের খেয়াল রাখতে। আসতে রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো ভাইয়া? আঙ্কেল আন্টি বাসার সবাই কেমন আছে? সৌজন্য বজায় আরিফও হাসল। নাদিম আরিফের চেয়ে বছর 2-এর ছোট হবে, অথচ ব্যবহারে সে বরাবরই মুগ্ধ হয়। তবে আজ এখানে নাদিমকে আসতে অনুমতি দেওয়ার কারণ হলো সে খতিয়ে দেখতে চায় নাদিম মায়ের জন্য কতটুকু ভালো হবে। তাছাড়া বিয়ে ঠিক হবার পর পাত্র হিসেবে আজকালকার ছেলে মেয়েদের মতো অশালীন হয়ে পড়বে মায়ের সঙ্গে, নাকি সভ্যতা বজায় রেখে চলবে, সেটার জন্যই আরিফ আজ সারাদিন নাদিমকে নিজের সঙ্গে রাখবে বলে ঠিক করল। তাছাড়া আজকাল লোক দেখানো ভদ্রতা সবাই দেখায়, তবে চোখের দেখা ভদ্রতা যে সবসময় ঠিক হবে এমনটাও না। সে তার আদরে বোনকে এইভাবেই কারো হাতে তুলে দেবে না, যতক্ষণ পর্যন্ত না আরিফের মনের খচখচ দূর হবে ততক্ষণ পর্যন্ত। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, তবে আমাদের আসতে রাস্তায় তেমন কোনো অসুবিধা হয়নি, কিন্তু তুমি এসেছো ভালো হয়েছে। চলো সামনে যাওয়া যাক, ওরা সবাই সামনের দোকানে আছে। জি ভাইয়া চলুন। আরিফ নাদিমের সঙ্গে সামনে হাঁটতে হাঁটতে জানতে চাইল, তোমার পরিবার কেমন আছে নাদিম?
জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছে। তোমার স্কলারশিপের কি হয়েছে? ভিসা প্রসেসিং কাজ শেষ, আশা করছি সামনের মাসের 10 তারিখের ভেতরে ফ্লাইট পড়বে। আরিফ ঘাড় বেঁকে তাকালো নাদিমের দিকে, তীক্ষ্ণ গলায় বলল, আজকে তো 16 তারিখ মনে হয়। জি। তাহলে তুমি দেশে আর 24 দিনের মতো আছো? জি, আরও কম হবে। আরিফ আর কথা বাড়ালো না। হাঁটতে হাঁটতে ভাসা ভাসা চোখে সামনে তাকিয়ে দেখল দোকানের ভেতর মায়া আর জুই একরকম দেখতে ড্রেস নিজেদের জন্য পছন্দ করছে। মায়া মুখের মুক্ত হাসিটা চোখে বিঁধল আরিফের। সবার ছোট বোন মায়া, ওকে তাড়াহুড়ো করে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না আরিফের। কিন্তু যদি সব কিছু ঠিকঠাক থাকে বা নাদিমের মতো তেমন কিছু খারাপ চোখে না পড়ে, তাহলে হয়তো মুক্তার বিয়ের পরের সপ্তাহেই মায়ের বিয়ে নিয়ে তোড়জোড় করবে চেয়ারম্যান সাহেব। ইতিমধ্যে আরিফকে রোজ কয়েকবার করে চেয়ারম্যান সাহেব কল দিয়ে সৌজন্যতার যোগাযোগ করছে, খোঁজ খবর নেয়। আরিফ বেশ বুঝতে পারে মায়াকে ছেলের বউ হিসেবে ওনাদের অনেক পছন্দ হয়েছে, তাই তাড়াতাড়ি বিয়েটা করিয়ে রাখতে চান। শুধু যে চেয়ারম্যান সাহেবের পরিবার মায়াকে পছন্দ করে এমনটা না, দ্বিতীয় সাক্ষাৎকারে নাদিম ও আসিফকে আশ্বস্ত করে সে মায়াকে ভালো রাখবে। তার নিজেরও মায়াকে পছন্দ হয়েছে বেশ। সারাদিন পার করে রাত 8টা বাজল ফাহাদের বিয়ের শপিংয়ে ইতি টানতে টানতে। তবে মায়াদের শপিং বিকেলের দিকেই শেষ হয়ে গিয়েছিল। খান পরিবারের জন্য তারা বসেছিল ততক্ষণ। নাদিম নিজের সঙ্গে আনা গাড়িতে মায়াদের শপিং ব্যাগ গুছিয়ে রাখল। তারপর আরিফকে সঙ্গে নিয়ে মলের ভেতরে একটা রেস্টুরেন্টে ঢুকলো মায়াদের নিয়ে। ওরা 4 জন খাওয়া দাওয়া করে নেবে সেটা দৃষ্টিকটু দেখায় বলে খান পরিবারের সকলের জন্য খাবার প্যাক করে নিল নাদিম। যারা শপিং রেখে খেতে আসতে নারাজ ছিল তাদের জন্য। বাকি ছেলেরা সবাই ঠিক খেতে আসলো। আরাফ খান, ফাহাদ, সৌরভ, সোহাগ, সুমন, সেজুতি তারা সবাই আরিফের সঙ্গে রেস্টুরেন্টে বসল। সখ্যতা বজায়ে 2 টেবিল নিয়ে সবাই একত্রে বসল। চমৎকার বিষয় হলো নাদিমের প্রাণচাঞ্চল্যতার কারণে খানবাড়ির সকলেই অতি অল্প সময়ে মিশে গেল তার সাথে। আরাফ খানের তো সেই ভাব হলো নাদিমের সঙ্গে। ছেলেটাকে ওনার বেশ মনে ধরেছে। বৃদ্ধ বয়সে তিনি মানুষ চিনতে ভুল করেন না। ছেলেটা আসলেই দারুণ। ফাহাদের সঙ্গেও জমিয়ে সখ্যতা দেখা গেল নাদিমের। আন্তরিকতা নিয়ে এটা সেটা সবার প্লেটে খাবার তুলে দিচ্ছে সে। যেহেতু মায়া, জুই, সেজুতি মেয়ে মানুষ, সেজন্য ওদের আলাদা টেবিলে বসানো হলো। নাদিম খাবার ফাঁকে ফাঁকে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। মায়াদের টেবিলে খাওয়া দাওয়া হচ্ছে কিনা সেটাও খেয়াল করল। আরিফ সবটা তীক্ষ্ণ নজরে পরখ করল। নাদিম খাওয়ার এক পর্যায়ে ওয়েটারকে ডেকে পাঠালো। আস্তে করে কি জানি বলল, কিন্তু তার পরপরই ওয়েটার তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে চলে গেল। তার একটু পরই ট্রেতে আলাদা খাবার নিয়ে ফিরল। অথচ সবার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। এখন আবার নতুন খাবার কে খাবে? আরিফের মনে প্রশ্ন জাগতেই দেখল ওয়েটার মায়ের দিকে এগোচ্ছে। আরিফ তীক্ষ্ণ নজরে মায়ের প্লেটের দিকে তাকালো। তাদের সবার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, কিন্তু মায়া তখনও বসে বসে খাচ্ছে। প্লেটে ভরপুর খাবার দেখে যে কেউ বলবে মায়ার আরও ঘণ্টাখানিক সময় লাগবে এই খাবার শেষ করতে। এর মাঝেই ওইটা ট্রেতে করে মায়ের জন্য আলাদা খাবারটা নিয়ে গেল। মায়ের মাংস ভাতের প্লেটটা হাত থেকে টেনে নিতে নিতে চোখ উঁচিয়ে তাকালো ওয়েটারের দিকে। বিনা শব্দে মায়ের খাবার প্লেটটা ছেড়ে দিয়ে হাত গুটিয়ে নিল। বেশ বোঝা যাচ্ছে সে মাংস ভাত খেতে পারছে না। তবে নাদিমের পাঠানো আলাদা ট্রেতে করে বাকি খাবারগুলো মায়াকে বেশ স্বাচ্ছন্দ্যে খেতে দেখা গেল। মায়ের সেই স্বাচ্ছন্দ্যবোধটুকু নজর কাড়ল আরিফের। তীক্ষ্ণ দৃষ্টিতে মায়াকে এক পলক দেখে আরিফ খেতে খেতে তাকালো নাদিমের দিকে। খাবার পাঠিয়ে ছেলেটা আর মায়ের দিকে তাকায়নি, বরং এটা সেটা নিয়ে আরাব খান ও ফাহাদের সঙ্গে হাস্যোজ্জ্বল মুখে কথা বলছে। মায়ের প্রতি নাদিমের নিশ্চুপ খেয়াল রাখাটা বেশ নজরে লাগলো আরিফের। না, নাদিম ছেলে হিসেবে খারাপ না। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে গেল সবাই। খাবার বিল দেওয়ার সময়ও নাদিমকে দেখা গেল। সে আরিফ বা ফাহাদ কাউকেই বিল দিতে দেয়নি, বরং নিজ দায়িত্বে সব বিলের ঝামেলা মিটিয়ে নিল সে। এই আন্তরিকতাটুকু আরিফের ভালো লাগলো। বিয়ে হবে কিনা ঠিক নেই, অথচ সে তার আন্তরিকতা দেখিয়ে যাচ্ছে। দীর্ঘ 8 ঘন্টা টানা শপিংয়ের পর খানবাড়ির সকলেই শপিং শেষ করেই ক্লান্তিতে সবাই গাড়িতে চড়ে বসল। মায়াও বেশ ক্লান্ত। আরিফ এই রাতে আশুগঞ্জ ফিরতে চাইলে হেনা খান বগল দাবা করে ওদের সবাইকে নিয়ে আসলো খানবাড়িতে। নতুন আত্মীয় বলে কথা, রাতের খাবারের আগে তিনি অন্তত যেতে দিতে চান না। খানবাড়ির সঙ্গে আনা 4টি গাড়িতে সবাই যার যার মতো উঠে গেল। মুক্তাকে বসানো হলো ফাহাদের গাড়িতে শাশুড়ির সঙ্গে। মায়া, জুই, সেজুতি বসল নাদিমের গাড়ির পেছনের সিটে। নাদিম ড্রাইভিংয়ে, আরিফ পাশের সিটে বসতেই গাড়ি ছুটল খানবাড়ির গাড়ির পেছন পেছন। যেহেতু নাদিম আরিফের সঙ্গে এসেছে, তাই তারও খাওয়া দাওয়া পড়ল খানবাড়িতেই রাতের ডিনারের। ডিনার শেষে সবাই একত্রে আবার নাদিমের গাড়িতে করে আশুগঞ্জ ফিরে যাবে, এমনটাই সিদ্ধান্ত। ক্লান্তিতে হইচই করে সবাই বসে পড়ল খানবাড়ির ড্রয়িং রুমে। ছোট বড় 25 সদস্যে ভরপুর ড্রয়িং রুম। গাড়ি থেকে নেমে মায়া, জুই আর সেজুতি একত্রে খানবাড়ির ভেতরের পথে হাঁটছিল।
মায়া বেশ অস্থির, বারবার ভয়ার্ত চোখজোড়া এদিক সেদিক ছুটে যাচ্ছে হৃদের ভয়ে। মায়া সাহস করে তো খানবাড়িতে ঢুকে পড়ল, এখন পাছে না আবারও হৃদ খানের মুখোমুখি হয়ে যায়। ভয় পেল। লাস্টবার দুজনের সাক্ষাৎকারটা খুবই ভয়ানক ছিল, হৃদের রাগের শিকার হতে হয়েছিল মায়াকে। এখন যদি পুনরায় এইসব কিছু আবারও এখানে ঘটে তাহলে মায়ার আর সম্মান থাকবে না। ভয়ে দুরু দুরু বুকে মায়া জড়াসড়ো হয়ে হাঁটল জুয়ের সাথে। ওদের সঙ্গ দিয়ে পিছু পিছু আরিফ ও নাদিমকেও হাঁটতে দেখা গেল। খানবাড়ির ড্রয়িং রুমে পৌঁছাতেই মায়া অনাকাঙ্ক্ষিতভাবে মুখোমুখি হলো শশীর সঙ্গে। হেনা খানের সঙ্গে ড্রয়িং রুমে দাঁড়িয়ে সবার জন্য শরবতের গ্লাস ট্রেতে তুলে রাখছে, ঠোঁটের কোণে মিষ্টি হাসি। আরাফ খানের সঙ্গে মুক্তাকেও দেখা গেল ডাইনিংয়ের একটা চেয়ারে বসা। বাকি সবাই শরবত পান করেই যে যার রুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। হেনা খান মায়াদের ডাকলো ডাইনিংয়ে বসতে। গুটি গুটি পায়ে সবাই সেদিকেই গেল। একে একে চেয়ার টেনে বসে শরবতের গ্লাস গ্রহণ করল। মায়া শরবতের গ্লাসে চুমুক দিতে দিতে বেশ কয়েকবার শশীকে দেখে নিল। এই নিয়ে দ্বিতীয়বার শশীকে দেখল মায়া। প্রথমবার যদিও মায়া এতটা লক্ষ্য করেনি বিয়ের ঝামেলায়, কিন্তু শ্রেয়ার মুখে শশী নামটা শুনে মায়া এখন মনোযোগ দিয়ে শশীকে বেশ কয়েকবার পরখ করল আর চোখে। শশী মেয়েটা দেখতে দারুণ, যেমন লম্বা তেমন সুন্দর, ব্যবহারে ঠিক তেমনই ভদ্রতা, কাপড় চোপড়েও বেশ শালীনতা রয়েছে। অশালীন কিছুই চোখে পড়ল না। একটা টু পিসের জামা পরে ওড়নাটা কাঁধের দুই পাশে দেওয়া, কথাবার্তা বেশ স্মার্ট। কার কি লাগবে নাকি সেটাও সে নিজ দায়িত্বে দেখছে। মায়া আরও একবার অকারণেই শশীকে দেখল। মেয়েটিকে বেশ মনে ধরেছে মায়ার। হৃদ খানের সঙ্গে মানাবেও ভালো। মায়া শ্রেয়ার মুখে শুনেছিল হৃদ খান এই শশী মেয়েটির সঙ্গে 5 বছর ধরে রিলেশনে আছে, সামনে হয়তো বিয়ে হবে। মায়ের মনে হলো এই দুজনের বিয়ে হলে মন্দ হবে না, বরং ভালোই হবে, দুজনকে মানাবে ভালো। তবে এত সুন্দরী গার্লফ্রেন্ড রেখে যে হৃদ খান মায়াকে কেন পরকীয়ার মতো এত বাজে প্রস্তাব দেয় আল্লাহই জানে। এই লোকের আসলেই চরিত্রের সমস্যা আছে, নয়তো সবসময় মায়ের সাথে এমন ঘেঁষাঘেঁষি করতে চাইবে কেন এই লোক। ডাইনিংয়ে বসে সকলের হালকা পাতলা নাস্তা করার মধ্যেই কোথায় থেকে হুট করে আয়ন এসে ধূপ করে মায়ের মুখোমুখি একটা চেয়ারে বসে পড়ল ক্লান্তিতে। সকলে চমকে উঠে আয়নকে কিছু বলবে, তার আগেই আয়ন শশীর হাত থেকে একটা শরবতের গ্লাস নিয়ে এক চুমুকে শেষ করল। ঠাস করে টেবিলের ওপর গ্লাসটা রাখতে রাখতে সরাসরি চোখ গেল মায়া আর জুয়ের দিকে। চোখের পলকে আরিফ নাদিমকেও দেখে নিল এক পলক, কিন্তু মায়া মুখোমুখি বসায় আয়ন হাতের গ্লাসটা টেবিলে রাখতে রাখতে বলল, আরে ছোট বিয়ান যে, তা ভালো আছো? মায়া বেশ উৎফুল্লতা নিয়ে বলল, জি ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? এই তো ঠিকঠাক। বোনের বিয়ের শপিং করা শেষ? জি ভাইয়া শেষ। তাহলে তো বেশ বড়সড় ঝামেলা চুকিয়ে ফেলেছ তোমরা। মেয়েদের শপিং, বাপরে সাংঘাতিক ঝামেলা। আয়নের কথায় মায়া ঠোঁট প্রসারিত করে হাসল। আয়নের চোখে লাগার মতো বিঁধল সেই হাসিটা। তারপরেও সে কৌশলে চোখ সরিয়ে তাকালো মায়ার পাশে বসা জুয়ের দিকে। মনোযোগ সহকারে ফল খাচ্ছে সে। আয়ন একে একে আরিফ নাদিমের সঙ্গেও কুশলাদি বিনিময় করল। যদিও সে নাদিমকে চেনে না, কিন্তু তারপরেও যেহেতু আয়নের সাথে বসা, তার মানে মায়াদের কোনো আত্মীয় ভেবেই সৌজন্যতা বজায় রেখে কথা চালালো আয়ন নিজেদের মধ্যে। আয়নের কথার ফাঁকে হেনা খান জানতে চেয়ে বলল, তুই এই সময় এই বাড়িতে? তোর না ডিউটি আছে রাতে? আছে নানু, কিন্তু 3 ঘন্টার লিভ নিয়েছি। তুই কি একা এসেছিস? রাদীপ আসেনি? না, রাদীপ দেশে নেই, হৃদকে সঙ্গে নিয়ে এসেছি। হেনা খানের আর কিছু বলার আগেই শশী পাশ থেকে প্রফুল্লতা দেখিয়ে জানতে চাইল, হৃদ ভাই এসেছে বুঝি? আয়ন এক পলক মায়াকে দেখল, বেশ স্বাভাবিকভাবেই খাচ্ছে। শশী যে হৃদের কথা জানতে চাইছে আয়নের কাছে, সেটা নিয়ে কোনো ভাবান্তর দেখা গেল না মায়ের মধ্যে। আয়ন বুঝতে পারল মায়া এখনও হৃদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক নিয়ে অবগত নয়। আয়ন মায়ার থেকে দৃষ্টি সরিয়ে শশীর লাজুক মুখটার দিকে এক পলক তাকিয়ে উত্তর দিতে দিতে বলল, হ্যাঁ এসেছে তোর হৃদ ভাই, গিয়ে দেখ বাইরে পেয়ে যাবি। আয়নের কথাই শশী এক গ্লাস শরবত তুলে দ্রুততায় ছুটল বাহিরের দিকে হৃদের উদ্দেশ্যে। হেনা খান, আরাব খান শশীর লাজুকতার মুখটা দেখে হাসল। আয়ন এতক্ষণে জুয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। আয়ন এসেছে পর থেকে এই নিয়ে বেশ কয়েকবার জুইকে সে আর চোখে পরখ করেছে, কিন্তু মেয়েটা সেই কখন থেকে মনোযোগ দিয়ে নাস্তায় খেয়ে যাচ্ছে, আয়নকে চোখের দেখা পর্যন্ত দেখছে না। আশ্চর্য, আয়ন যে এসেছে মেয়েটার ভাবান্তর নেই। এমনটা তো হওয়ার কথা না। আয়ন যে আজ আসবে এই মেয়ে তো জানতো। আয়নের জন্য জুয়ের অপেক্ষা করে বসে থাকার কথা ছিল। তাহলে আয়ন জুয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, জুই আমাকে তরমুজের প্লেটটা দিন তো। জুই চোখ তুলে সরাসরি তাকালো আয়নের দিকে। লোকটার উপস্থিতি সে দেখেছিল, কিন্তু তেমন পাত্তা দেওয়ার মতো কিছু হয়নি বলে নিজের নাস্তা শেষ করছিল। হঠাৎ আয়নের ডাকে সরাসরি তাকানোতে চোখাচোখি হলো দুজনের। আয়ন তখনও তাকিয়ে। জুই চোখ ঘুরিয়ে দেখল আয়নের হাতের কাছেই আরও একটা প্লেটে তরমুজ কাটা আছে। সেটা আয়ন চাইলেই খেতে পারে,
অথচ আয়ন জুইকে দেওয়া তরমুজের প্লেটটাই চাচ্ছে। সৌজন্যতা বজায় রেখে জুই আস্তে করে নিজের ফলের প্লেটটা এগিয়ে দিতেই আয়ন সেটা নিজের কাছে টেনে নিল। কাঁটা চামচ লাগিয়ে মুখে তুলতে তুলতে আবারও জুইকে বলল, জুই আমাকে আমের প্লেটটা দেন। জুই এবারও হাতে হাতে আয়নকে আমের প্লেট এগিয়ে দিল। আয়ন সেটা নিতে নিতে আবারও বলল, পানির গ্লাসটা দেন। এবার জুই তীক্ষ্ণ দৃষ্টিতে আয়নের দিকে তাকিয়ে পানির গ্লাসটা এগিয়ে দিল। লোকটার সাথে জুইয়ের যতবার দেখা হয় ততবারই জুইকে দিয়ে সে নিজের কাজ করায়। কিন্তু কেন সেটা জানে না জুই। বাড়িতে আসা মেহমানকে দিয়ে যে কাজ করানো যায় সেটা অয়নকে না দেখলে হয়তো জুই জানতই না। অয়ন জুইয়ের থেকে পানির গ্লাসটা নিতে নিতে সবার অগোচরে জুইকে একটা চোখ মারল। অয়নের হঠাৎ কাণ্ডে হতবুদ্ধি হয়ে বসে রইল জুই। এ লোক হঠাৎ জুইকে চোখ মারল কেন জানা নেই জুইয়ের, শুধু নিস্তব্ধ নির্বাক হয়ে বসা রইল। তবে জুইয়ের মনটা বেশ পড়ছে রাদিফের জন্য। ঢাকা আসার আগে রাদিফের সঙ্গে জুইয়ের কথা হয়েছিল। রাদিফ বলেছিল আজ খানবাড়িতে আসবে জুইয়ের সঙ্গে দেখা করতে। জুই যেন অপেক্ষা করে বসে থাকে তার জন্য, আর সেই থেকে জুই রাদিফের জন্য অপেক্ষা করে বসে আছে। তাহলে এখন রাদিফ দেশের বাইরে থাকে কিভাবে? কিছুক্ষণ আগেও তো দুজনের কথা হয়েছিল। রাদিফ জুইকে বলেছিল সে রাস্তার জ্যামে বসে আছে, তবে অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এখন জুইকে অপেক্ষা করিয়ে রাদিফ আসলো না, উল্টো আয়নের মুখে শুনতে হচ্ছে রাদিফ দেশে নেই। সকলের খাওয়া দাওয়ার মধ্যেই হৃদ মেন দরজা দিয়ে খানবাড়ির ড্রয়িং রুমে প্রবেশ করতে করতে বেখেয়ালি চোখ পড়ল ডাইনিংয়ে। সেখান থেকে বেশ কথাবার্তা আর হাসাহাসির শব্দ আসছে। হৃদ প্রথমে গম্ভীর আর স্বাভাবিকের ন্যায় তাকালেও কয়েক সেকেন্ডের মধ্যে ভ্রু কুঁচকে গেল মায়ের পাশে অপরিচিত ছেলে নাদিমকে বসে থাকতে দেখে। যদিও নাদিম বা মায়ের মধ্যে তেমন কোনো কথাবার্তা হচ্ছিল না, তারপরেও মায়ের পাশে নাদিমের বসার বিষয়টি পছন্দ হয়নি তার। ডাইনিংয়ের স্পেস বড়, মায়া অন্য একটা খালি চেয়ারে বসলেই হতো, কিন্তু তা না করে অপরিচিত ছেলের পাশে পাশে বসাটা হৃদের অপছন্দের কারণ হলো। হৃদ সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই ডাইনিং থেকে হেনা খান হৃদের দিকে এগিয়ে আসতে আসতে ডাকল হৃদকে। হৃদ সরু চোখে তাকালো হেনা খানের ব্যস্ত পথ চলার দিকে, তারপর চোখ ঘোরালো পুনরায় মায়ার দিকে। হেনা খানের ডাকে উপস্থিত ডাইনিং টেবিলের সকলে ঘাড় ঘুরিয়ে ততক্ষণ হৃদের দিকে তাকিয়েছে। মায়াও হেনা খানের ডাকে চমকে উঠে তৎক্ষণাৎ পেছনে ঘুরে তাকাতেই চোখাচোখি হলো হৃদের সাথে। মায়ার ভয়ার্ত দৃষ্টি হৃদ থেকে নামিয়ে নিতেই চোখ গিয়ে পড়ল হৃদের পাশাপাশি দাঁড়িয়ে থাকা শশীর দিকে। তারপর তাকালো শশীর হাতে থাকা খালি শরবতের গ্লাসটার দিকে। হৃদ শশীর দেওয়া শরবতটুকু পান করেছে, সেটা বুঝতে পারে। মায়া কি মনে করে আবারও হৃদের দিকে তাকালে পুনরায় চোখাচোখি হলো দুজনের। হৃদ তখন থেকেই ভ্রু কুঁচকে তাকিয়ে আছে মায়ের দিকে। আর হৃদের চেয়ে থাকার কারণ হলো মায়ের পাশে বসে থাকা নাদিম। নাদিম মায়ের দিকে আমকাটা ফলের প্লেটটা এগিয়ে দিচ্ছে মায়ের অগোচরে খাওয়ার জন্য, কিন্তু মায়ের পেছন মুড়ে হৃদের দিকে তাকিয়ে থাকার জন্য হয়তো সেটা লক্ষ্য করেনি। কিন্তু হৃদের বাজ পাখির নজরে মুহূর্তেই সেটা ধরা পড়ল। মায়া হঠাৎ করেই কেন জানি না আরও একবার পরখ করল হৃদকে, তাও মনোযোগ দিয়ে। হৃদকে বড্ড ক্লান্ত দেখালো, চোখে মুখে বেশ ক্লান্তির ছাপ, কিন্তু তারপরও মুডি হৃদ খানের অ্যাটিটিউড কমল না। গায়ের কোট বাম হাতের ভাঁজে ফেলে ডান হাতে পকেট গুজে মায়ের দিকে তাকিয়ে আছে বাজ পাখির দৃষ্টিতে, যেন চোখ দিয়েই গুলি করবে মায়াকে। মায়া জড়সড় হয়ে দৃষ্টি সরিয়ে আবারও তাকালো হৃদের পাশে দাঁড়িয়ে থাকা শশীর দিকে। হৃদ আর শশীকে পাশাপাশি সুন্দর লাগছে, দুজনের হাইটে হাইটে মিলে যাচ্ছে। যদিও শশী হৃদের মতো অত লম্বা নয়, তারপরও বেশ দারুণ লাগলো মায়ের চোখে। লম্বা ছেলেদের লম্বা প্রেমিকায় মানায়। আচ্ছা, শশীর হাইট কত হবে? 5'6" নাকি 5'7"? হৃদকে দেখে হেনা খানের পাশাপাশি আরিফও নাস্তার টেবিল ছেড়ে এগিয়ে আসলো হৃদের সাথে কথা বলার জন্য। এরই মধ্যে শশী হৃদকে উদ্দেশ্য করে রিনরিনিয়ে বলল, তোমাকে কফি দেব? দে। রুমে দিয়ে আসবো নাকি এখানে? রুমে দে। শশীর কথার মাঝে হৃদ অল্প উত্তর করল। শশী হেনা খানকে পাশ কাটিয়ে বিনা বাক্যে হাঁটল কিচেনের দিকে। মায়া শুধু দুজনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ নিশ্চুপ চোখে। হৃদ শশীর কথাবার্তা আচার আচরণে মায়ের মনে হলো দুজনের মধ্যে বেশ গভীর সম্পর্ক, এমনকি দুজন দুজনের সঙ্গে অনেক ফ্রি। হয়তো রোজকার রুটিন মাফিক শশী এমন করেই হৃদের খেয়াল রাখে। অন্তত হৃদের স্বাভাবিক আচরণে মায়ের তেমনটাই ঠেকল। হৃদের ভয়ে জড়সড় হয়ে থাকা মায়ের মনটা হঠাৎ করে কেমন যেন খারাপ হলো। উদাস মনে হৃদ থেকে দৃষ্টি সরিয়ে সামনে ঘুরে বসল। নাদিমের বাড়িয়ে দেওয়া আমের প্লেট থেকে আম তুলে কামড় বসাতে বসাতে ভাবল, আজ যদি মায়ের নিখোঁজ স্বামীকে খুঁজে পেত তাহলে মায়াও এমন খেয়াল রাখত নিজের স্বামীর। সকাল বিকাল সেও শশীর মতো করে নিজের ভালোবাসার মানুষকে কফি আর শরবত করে খাওয়াতো। আসলে মায়ের কপালটাই খারাপ, নয়তো স্বামীকে খুঁজে পেয়েও পাচ্ছে না কেন? কোথায় যে আছে মায়ের স্বামীটা আল্লাহ জানে। রাত তখন 10টার ঘরে। আরিফ নাদিমকে নিয়ে আরাফ খানের সঙ্গে আড্ডা জমিয়েছে ড্রয়িং রুমে। মায়া এতক্ষণ সেখানেই ছিল।
কিন্তু হঠাৎ করে মনে হলো মায়ের স্বামীকে একটা ফোন করা দরকার। সেজন্য হাতের ফোনটা নিয়ে আস্তে করে উঠে এসে বসল খানবাড়ির বাগানে থাকা খোলা বাংলোতে। বাগানের ভেতর থাকা জায়গায় কড়া লাইটিংয়ের কারণে রাতের অন্ধকার ভাবটা তেমন বোঝা যায় না। বেশ উজ্জ্বল আলোয় দিনের মতো লাগছে পরিবেশটা। চারপাশে বেশ বডিগার্ড দাঁড়িয়ে থাকতে দেখল মায়া বন্দুক হাতে। মায়া উদাস মনে খুঁজে খুঁজে স্বামীর নম্বরে কল লাগালো। যদিও মায়া জানে লোকটা ফোন রিসিভ করবে না, তারপরেও মায়া রোজ করে লোকটাকে কল দেয়। মান অভিমান কতদিন করে থাকবে লোকটা মায়ার ওপর? একদিন না একদিন ঠিকই ভেঙে যাবে। মায়া চেয়ারে বসে ফোনটা টেবিলের ওপর রাখল। এক গালে হাত রেখে ফোনের ওপর ঝুঁকে মনোযোগ সহকারে তাকিয়ে রইল স্ক্রিনের ডায়ালকৃত নাম্বারের দিকে। সেখানে হৃদের নাম্বারের রিং হচ্ছে, কিন্তু কোনো রেসপন্স নেই। মায়ের মনোযোগে হঠাৎ বিঘ্ন ঘটে কারো উপস্থিতি টের পেয়ে। চোখ তুলে ওপরে তাকাতেই সেই ব্যক্তিটা ধূপ করে মায়ের মুখোমুখি একটা চেয়ার টেনে বসে পড়ল। আচানক কারো উপস্থিতিতে মায়ের চমকে উঠতেই চোখে পড়ল আয়নকে। বেশ হাসি মুখে মায়ের ফোনের দিকে তাকিয়ে হৃদের নাম্বার দেখে চিনতে পেরেও অপরিচিতের মতো করে বলল, তুমি কাকে ফোন করছো? মায়া হড়বড় করে কল কেটে নিজের ফোনটা হাতে নিয়ে লুকাতে লুকাতে বলল, কাউকে না ভাইয়া, আমি কিন্তু জানি তুমি কাকে কল করছিলে। তবে তুমি চাইলে এই বিষয়ে আমার হেল্প নিতে পারো। আমি কিন্তু তোমার কলের ওপাশের মানুষটাকে খুঁজে দিতে পারি। আমি কিন্তু সব জানি। মায়া চমকে ওঠার মতো করে অস্থির চিত্তে হড়বড় করে বলল, আপনি জানেন? আপনি কিভাবে জানেন? সেদিন রাতে কি তাহলে আপনি ছিলেন আমার সাথে? ওই লোকটা কি তাহলে আপনি? মায়ের এই কথায় আয়নের চোখে মুখে হঠাৎ আফসোসের গ্লানি দেখা গেল। আয়নের কণ্ঠের তেজ কমে আসলো ধীরেই। চাপা দীর্ঘশ্বাস গোপন করে মোলায়েম গলায় বলল, সেদিন রাতে তোমার সাথে না থাকার আফসোস আমার ইহজীবনেও শেষ হবে না মায়ু। কিছু আফসোস কখনো শেষ হয় না, সারা জীবন থেকে যায়। তার মধ্যে তুমি একটা। মায়া অয়নের গভীর কথার অর্থ বুঝল না। মায়ের মস্তিষ্ক এই মুহূর্তে উত্তেজিত, তাই অস্থিরের ন্যায় অয়নকে শুধিয়ে বলল মায়া, মানে ওই লোকটা আপনি না? যদি অপশন থাকতো তাহলে অবশ্যই হতাম। মানে? অয়ন দীর্ঘশ্বাস গোপন করে নিজের কথা ঘুরিয়ে বলল, মানে কিছু না। তুমি চাইলে আমি তোমাকে হেল্প করতে পারি তোমার কাঙ্ক্ষিত মানুষটা খুঁজে পাওয়াতে। হৃদ তো তোমাকে হেল্প করলো না, তবে আমি তোমাকে খালি হাতে ফিরিয়ে দেব না। ভয় নেই, আমি তোমার থেকে কোনো টাকা পয়সা বা কিডনি চাইব না হৃদের মতো। ব্যয় হিসেবে তো এইটুকু সাহায্য করতেই পারি, তাই না? এবার বলো, কি লাগবে আমার হেল্প? মায়া অস্থির চিত্তে আমতা আমতা করল। ওর ছোট মাথা এলোমেলো হয়ে যাচ্ছে আয়নের কথায়। মায়ের কেন যেন মনে হলো আয়নের সাথে মায়ের নিখোঁজ স্বামীর সম্পর্ক আছে, আর নয়তো আয়নই হবে মায়ের সেই নিখোঁজ স্বামী। মায়ের সম্পর্কে এত কিছু কিভাবে জানা সম্ভব? মায়া তো আয়নকে বা অন্য কাউকে বলেনি, শুধু ওর বান্ধবীদের ছাড়া। শ্রিয়া, নাদিয়া বা জুই, কেউ তো আয়নকে এসব কথা বলতে যাবে না। তাহলে কে বলবে অয়নকে? হৃদ খান? অসম্ভব। হৃদ খান যে এই মুডি মানুষ, অবশ্যই মায়ের কথা শুনে মনে রেখে আয়নকে এসব বলে বেড়াবে না। তাছাড়া হৃদ খান মায়াকে কথা দিয়েছিল সে মায়ের পার্সোনাল কথাগুলো কাউকে বলবে না। হৃদ খান রাগী, জেদি, বেপরোয়া, আর যাই হোক না কেন সে অন্তত নিজের কথার খেলাপ করার মতো মানুষ নয়, এইটুকু মায়ের বিশ্বাস আছে। তাহলে আয়ন কিভাবে জানতে পারল? সেই চিন্তায় মায়ের মাথায় এলো আয়নই হয়তো মায়ের সেই মানুষটা হতে পারে যাকে মায়ের চাই। এমনটাও তো হতে পারে আয়ন নিজেকে লুকাতে চেয়ে এখন মায়াকে মিথ্যা বোঝাতে চাইছে। আয়ন মায়ের নিখোঁজ স্বামী হতে পারে এই ভাবনা মায়ের মাথায় আসতেই মায়ের মন ছটফট করে উঠল অস্থিরতায়। নিজের ভাবনা সত্যি করতে চেয়ে মায়া সরাসরি তাকালো আয়নের চোখে। মুহূর্তেই দুজনের চোখাচোখি হলো। আয়নের হাসি মুখটা কেমন নিশ্চুপ হয়ে যাচ্ছে মায়ের অবিশ্বাস্য নজর দেখে। মায়া যে আয়নকে নিজের অনাকাঙ্ক্ষিত মানুষটা মনে করেছে সেটা আয়ন মায়ের দৃষ্টি দেখে বুঝতে পারল। তারপরও আয়ন মায়াকে বাধা দিল না, বরং নিশ্চুপ হয়ে বসে রইল। মায়া এই প্রথম সরাসরি আয়নের দিকে তাকিয়ে বেশ পরখ করল আয়নকে, আর পরখ করতেই যেন চমকে উঠল। আয়ন বেশ লম্বা আর বলিষ্ঠবান একজন পুরুষ, ঠিক সেই দিন রাতের ওই অচেনা লোকটার মতো। মায়ের হঠাৎ তীব্র ভয়ে ওর কলিজা শুকিয়ে গেল মনে হলো। অনাকাঙ্ক্ষিত কাউকে পেয়ে যাওয়ায় কপালে ঘামের বিন্দুকণা দেখা গেল তক্ষণি। মায়া জিভ দিয়ে ঠোঁট ভেজাল। দুই হাতে চেপে ধরা নিজের ফোনটা কচলে অল্প হা করে নিঃশ্বাস ফেলল ভেতরকার অস্থিরতা বের করতে। আয়নের দৈহিক গড়ন আর শ্যামবর্ণ দেখে এবার মায়ার নিশ্চিত মনে হলো হয়তো আয়নই মায়ের সেই অচেনা লোকটা যাকে মায়া নিজের স্বামী হিসেবে খুঁজে চলছে। মায়া তীব্র অস্থিরতায় আছড়ে কম্পিত গলায় বলল, আমি পানি খাবো। আয়ন মুহূর্তেই হেসে মায়ের দিকে টেবিলের ওপরে রাখা পানির বোতলটা এগিয়ে দিতে দিতে মায়ের ডানে দাঁড়িয়ে থাকা হৃদের দিকে এক পলক তাকালো। হৃদ শুরু থেকেই বাংলো ঘরের দরজায় দাঁড়িয়েছিল।
মায়া লক্ষ্য না করলেও আয়ন করেছিল। সে মায়া আর আয়নের সব কথোপকথন শুনেছে এতক্ষণ। মায়ার মনোভাবও তীক্ষ্ণ চোখে পরখ করেছে। আয়ন ইচ্ছে করে হৃদকে শুনিয়ে শুনিয়ে মায়ের হেল্প করতে চাইছে, কিন্তু আয়নের মায়াকে নিয়ে আফসোস করা বা মায়ার আয়নের প্রতি ওই রকম দৃষ্টি, আয়নকে নিজের নিখোঁজ স্বামী মনে করা, এই সব কিছুই হৃদকে রাগ দিল। হৃদ জোয়াল শক্ত করে হাতের মুঠোয় চেপে থাকা ফোনটাকে পিষল। আয়ন হৃদের হাতের দিকে তাকিয়ে হৃদের রাগ ঠাহর করল। তারপরও সেটা দেখেও না দেখার মতো করে মায়ের সাথে কথা চালিয়ে বলল, কি বললে না তো আমার হেল্প লাগবে কি না? লাগলে বলে ফেলো চট করে, আমি এই মুহূর্তেই তোমার খোঁজা ওই লোকটিকে বের করে দেব। মায়া ঢকঢক করে ছোট পানির বোতল থেকে অর্ধেকটা পানি খেয়ে টেবিলের ওপর বোতলটা রাখতে রাখতে আয়নের কথায় মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে জানালো যে ওর হেল্প লাগবে। আয়ন দারুণ হেসে গা এলিয়ে বসল চেয়ারে। মায়াকে উদ্দেশ্য করে বলল, তা লোকটা দেখতে কেমন ছিল? কিছু আইডিয়া দাও তো শুনি। আয়নের কথায় মায়া হাতের মুঠোয় ফোনটাকে কচলাতে কচলাতে মিহি স্বরে বলল, লোকটা অনেক লম্বা আর বলিষ্ঠবান ছিল। লম্বা তো অনেকেই হয়, কিন্তু এক্স্যাক্টলি কতটুকু লম্বা ছিল সেটার একটা সঠিক ধারণা দিতে হবে। তুমি লম্বা মানুষ দেখে বলতে পারবে কতটুকু লম্বা ছিল ওই লোকটা? মায়া আবারও মাথা নাড়িয়ে সম্মতি দিল। সে মানুষ দেখে বলতে পারবে ওই লোকটা ঠিক কতটুকু লম্বা ছিল। মায়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আয়নকে বলতে চাইল, আপনার মতোই লম্বা ছিল ওই লোকটা। কিন্তু মায়া কিছু বলার আগেই আয়ন ডান দিকে তাকিয়ে হৃদকে ডাকলো খাক ছেড়ে, এই হৃদ, এদিকে আয় তো ভাই। আয়নের ডাকে মায়া চমকালো, ভড়কালো, হকচকিয়ে দ্রুত তাকালো পাশে। দেখল হৃদ ওর থেকে কয়েক কদম দূরে বাংলোর ঘরের দরজাতে দাঁড়িয়ে আছে মায়ের দিকে তাকিয়ে। মায়া হৃদের ভয়ে দ্রুত লাফিয়ে উঠতে চাইলে আয়ন বাধা দিয়ে বলল, মায়াকে জায়গা ছেড়ে না উঠতে। মায়া ভয়ে জড়সড় হয়ে বসে রইল, কিন্তু হৃদ তখনও ঠ্যাটামি করে দাঁড়িয়ে। আয়ন বুঝল হৃদ স্বভাবে তাড়ামি করে দাঁড়িয়ে আছে, না জায়গা ছেড়ে নড়বে আর না এগিয়ে আসবে আয়নদের দিকে। তাই বাধ্য হয়ে আয়ন উঠে গিয়ে হৃদের হাত টেনে মায়ের চেয়ারের পাশে দাঁড় করাতে করাতে বলল, কিরে ভাই, সব জায়গাতে ঠ্যাটামি করিস কেন? একটু একটু অন্যের কথা শুনলেও তো পারিস। দেখছিস না আমরা গুরুত্বপূর্ণ একটা আলোচনা করছি, তুই একটু এখানে দাঁড়িয়ে থাক, আমাদের হেল্প লাগবে তোর। হৃদকে মায়ের চেয়ারের পাশে দাঁড় করিয়ে আয়ন গিয়ে আবারও বসল নিজের জায়গায়। চেয়ার টেনে বসতে বসতে হৃদের উদ্দেশ্যে আয়ন আবারও বলল, শোন হৃদ, তোরা যেই জন্য ডেকেছি, আসলে আমি মায়ের ভণ্ড প্রতারক বেঈমান লুকায়িত স্বামীর ইন ডিটেলস সম্পর্কে তথ্য জানতে চাই। সেজন্য তোর একটু হেল্প লাগবে। তুই এখানে খাম্বার মতো দাঁড়িয়ে থাক। মায়া তোর উদাহরণ দেখিয়ে আমাকে জানাবে মায়ের ভণ্ড প্রতারক বেঈমান স্বামীটা দেখতে কেমন ছিল। হৃদ রাগে কটমট করে আয়নের দিকে তাকালো। তার এইসব ধরনের মন্তব্য কোনো কালেই পছন্দ না, এতে মেজাজ খারাপ হয়। আর সেজন্য আয়ন ইচ্ছে করে হৃদকে রাগানোর জন্য বারবার মায়ের স্বামী তুলে খোঁচা মেরে ভণ্ড প্রতারক বেঈমান বলে গালি দিচ্ছে। আয়ন জানে হৃদ মায়ের বৈবাহিক সম্পর্কের বিষয়ে, আর জেনে বুঝে সে মায়াকে হেল্প করার নাম করে হৃদকে এই মুহূর্তে রাগ দিচ্ছে। মায়া হৃদের ভয়ে জড়সড় হয়ে আয়নকে বলল, ওনাকে লাগবে না, আমি এমনিই বলতে পারবো। আরে তুমি এমন বললে তো হবে না, মুখের কথায় আমি ঠিকঠাক কিছুই বুঝবো না। তুমি একটা কাজ করো, উঠে দ্রুত হৃদের পাশাপাশি হয়ে বলো তো, তোমার নিখোঁজ স্বামী আসলে কতটুকু লম্বা ছিল? আমাদের হৃদও তো অনেক লম্বা, দেখো তো ওর মতো লম্বা ছিল কিনা, দেখো একটু। যাও যাও, উঠে গিয়ে দাঁড়াও ওর পাশে। মায়া ভয়ে আমতা আমতা করলো যাবে কিনা সেটা নিয়ে। লাস্টবার হৃদ মায়াকে আঘাত করেছিল, যেটা মায়া ভুলেনি, কিন্তু আয়ন তো আর সেসব জানে না। মায়াকে উঠতে না দেখে আয়ন আবারও তাড়া দিল। মায়া হাতের ফোনটা টেবিলে রেখে ভয়ে ভয়ে উঠে দাঁড়ায়। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতেই মায়া হৃদকে নিজের কাছে অনুভব করল। মায়া আর নড়াচড়া করল না, নত মস্তিষ্কে হৃদের পায়ের দিকে তাকিয়ে হাত চুলকালো। মায়াকে নড়তে না দেখে আয়ন অসন্তুষ্ট গলায় আবারও বলল, এইভাবে না মায়া, তুমি হৃদের মুখোমুখি না, বরং পাশাপাশি গিয়ে দাঁড়াও। দুজনকে একত্রে দাঁড়াতে দেখলে তবেই না আমি বুঝবো কে কতটুকু লম্বা ছিল। আয়নের কথায় অস্বস্তি বোধ করে মায়া ঘুরে হৃদের পাশাপাশি চেপে দাঁড়ালো। মায়ের বাহু হৃদের কুনয়ের সাথে হালকা পাতলা স্পর্শ লাগলো মনে হয়। এর মাঝে আয়ন দুজনকে একত্রে দাঁড়াতে দেখে বেশ সিরিয়াস মুড নেওয়ার মতো করে বলল, এবার ঠিক আছে, এখন হৃদকে দেখে বলো তো তোমার স্বামী লম্বায় কতটুকু ছিল? মায়া হাঁসফাঁস করে হাত কচলাতে কচলাতে ঘাড় উঁচিয়ে হৃদের দিকে তাকাতেই চোখাচোখি হলো হৃদের শান্ত শীতল দৃষ্টির সাথে। মায়ের দিকে কেমন শান্ত মেজাজে তাকিয়ে আছে হৃদ। অদ্ভুতভাবে মায়াও শিহরিত হলো হৃদের শান্ত দৃষ্টির অতলে। মায়া 2-3 সেকেন্ডের বেশি পারল না হৃদের শীতল দৃষ্টির মাঝে চেয়ে থাকতে। জড়তায় দৃষ্টি নামিয়ে তাকালো হৃদের বলিষ্ঠ শক্ত কাঁধের দিকে। মায়ের মাথা আপাতত হৃদের কাঁধের একটু নিচে, মানে হৃদের বুক বরাবর মায়ের হাইট। মায়া একটু চমকালো, সেদিন রাতের অচেনা লোকটাও হৃদের মতো ঠিক এতটাই লম্বা ছিল। মায়া হৃদ খানের মতো করে
সেদিন রাতে ওই লোকটারও বুক বরাবরই ছিল। মায়ের এখনও স্পষ্ট মনে আছে হৃদ খান যে এত লম্বা মায়া আগে কখনো এতটা মনোযোগ দিয়ে লক্ষ্যই করেনি, কিন্তু আজ লক্ষ্য করেই যেন বিস্ময় হচ্ছে। বাপরে, হৃদ খান এত লম্বা! মায়ের হৃদের কাঁধ থেকে দৃষ্টি সরিয়ে পাশাপাশি দাঁড়িয়ে হৃদকে দেখিয়ে আয়নকে বলল, ওনার মতোই লম্বা ছিল লোকটা। আয়ন বলল, তুমি শিওর তো? আর? হৃদকে আবারও দেখিয়ে বলল, আর ওনার মতোই বলিষ্ঠবান ছিল। তুমি বুঝলে কিভাবে? সেদিন রাতের লোকটা বেহুশ অবস্থায় আমার ঘাড়ে ঢলে পড়েছিল। আমি ওনার ওজন সামলাতে হিমশিম খেয়েছিলাম। লম্বা চওড়া অনেক ছিল, সেজন্য বলতে পারছি। আয়ন বেশ সিরিয়াস হবার মতো করে বলল, আচ্ছা, সেদিন কিভাবে কাঁধে ভর দিয়েছিল দেখাতে পারবে? হ্যাঁ, পারবো। আয়নের কথার তালে মায়া ক্ষয় হারালো। হৃদের সাথে শত্রুতার কথা ভুলে এক মুহূর্তের জন্য চট করে হৃদের শক্তপোক্ত বলিষ্ঠ হাত নিজের কাঁধে তুলে আরও ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো হৃদের সঙ্গে। মায়া যখন সেদিন রাতের কথা মনে করে নিজের পজিশন ঠিক করছিল, তখন হৃদ মায়াকে সাহায্য করে নিজেই মায়ের কাঁধ জড়িয়ে তার বুকের সাথে মিশিয়ে ধরল। আর বেখেয়ালি মায়া চোখ উঁচিয়ে হৃদের মনোভাব ঠাহর করল না। যদি করত তাহলে বুঝত হৃদের গভীর দৃষ্টির মানে। ব্যস্ত মায়া সেদিন রাতের ঘটনা মনে করে হৃদের পিঠ গুলিয়ে কোমরের শার্ট আঁকড়ে ধরল, আর অপর হাতটা রাখল ওর কাঁধ জড়িয়ে ধরা হৃদের হাতের ওপর। তারপর আয়নকে নিজেদের পজিশন দেখাতে দেখাতে উৎফুল্ল গলায় বলল, আমরা এভাবেই ছিলাম ভাইয়া। ও আচ্ছা, আর? আর আর মায়া আর আর ভাবতে ভাবতে চট করে কাঁধের ওপর হৃদের হাতটা টেনে ধরল নিজের ওপর হৃদকে ঝুঁকে পড়াতে। মায়ের আচানক কাণ্ডে হৃদ ক্ষয় হারিয়ে অল্প একটু মায়ের দিকে ঝুঁকে পড়তেই মায়া আবারও একইভাবে হৃদকে টানল নিজের দিকে। মায়া এবার বেশ জোরে সোরে টেনে ধরায় হৃদ নিজের ক্ষয় হারিয়ে দুই হাতে মায়াকে জড়িয়ে ধরে এলিয়ে পড়ল মায়ের গায়ে। তাজ্জব মায়াও হৃদকে টেনে নিজেও বোকা বনে গেল। মূলত মায়াও বুঝতে পারেনি হৃদ মায়াকে এভাবে জড়িয়ে ধরবে। আকস্মিক ঘটনায় হৃদের ভার সইতে না পেরে দুই হাতে হৃদের পেট জড়িয়ে নিজের ভারসাম্য বজায় রাখতে গিয়ে ঝুঁকে পড়ে বলল মায়া, বাপরে, আপনার তো অনেক ওজন, শরীর এত শক্ত কেন? কি খান? হ্যাঁ, উঠুন, আমি বাঁকা হয়ে যাচ্ছি। দীর্ঘ সময়ের নিরবিচ্ছিন্ন করে হৃদ প্রথম কথাটাই বলল মায়াকে ধমকে দিয়ে দাঁত পিষে, স্টুপিড, শাট আপ ইডিয়েট। হৃদ মায়াকে ছেড়ে দাঁড়াতেই মায়া হড়ভড় করে সোজা হয়ে দাঁড়ালো। কাঁধে এক হাত রেখে ঘষতে ঘষতে কাঁধ উঁচিয়ে তাকালো হৃদের দিকে। হৃদকে বেশ ভারী বরগুনের মানুষ মনে হলো মায়ার। আর একটুর জন্য মায়ার ঘাড় ভাঙেনি। আল্লাহ জানে এই লোকের বউ এই লোককে কেমনে সামলাবে। মায়ের তো এখনই চিন্তা হচ্ছে এই লোকের বউয়ের জন্য। মায়া আর চোখে হৃদের কটমট করা দৃষ্টি মারিয়ে তাকালো আয়নের দুষ্টু হাসির দিকে। আয়ন বেশ দুষ্টু হেসে দুজনের দিকে তাকিয়ে। মায়া বুঝল না সেই হাসির মানে। তাই মায়া আমতা আমতা করে হৃদকে এক আঙুল তুলে দেখিয়ে আয়নকে বলল, একটু আগে উনি যেমন আমার গায়ে ঢলে পড়েছিলেন, সেই দিন রাতের ওই লোকটাও তেমনি করে ঢলে পড়েছিল। এরপর আর কিছুই বলতে পারবো না, লোকটার চেহারা আমার মনে নেই। মায়ার কথায় আয়ন ঠাস করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, এসব নিঃশক্তি ঢলে পড়া মানুষদের তুমিই সামলাও মায়া, আমি গেলাম, আমার কাজ শেষ। শোনো, ডানে বামে না তাকিয়ে সোজা পেছনে তাকালে পেয়ে যাবে তোমার ভণ্ড প্রতারক মানুষটাকে। বলেই আয়ন শীষ বাজাতে বাজাতে বাংলো ঘরটা ছাড়ল। মায়া হতবুদ্ধি হয়ে আয়নের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। মূলত মায়ের মাথায় আয়নের কথাগুলো ঢুকলই না। এতক্ষণ মায়াকে জোর দিল মায়ের স্বামী দেখতে কেমন সেটা বলতে, আর এখন যখন মায়ের দেখানো শেষ হলো তখন অমনি চলে গেল মায়াকে উল্টাপাল্টা কথা বলে। মায়া কাকে সামলাবে? কে এখানে নিঃশক্তি ঢলে পড়া মানুষ? আর কেই বা মায়ের পেছনে থাকবে? মায়ের স্বামী কি আর মায়ের পেছনে আছে নাকি, যে মায়ের পেছনে তাকালে তাকে পেয়ে যাবে? পেছনে তো শুধু হৃদ খান দাঁড়িয়ে আছে, যার সারা শরীর অহংকার আর রাগ জেদে ভরপুর। মায়া আবারও হতাশার শ্বাস ফেলল। টেবিলের ওপরের ফোনটা নিতে নিতে ঘাড় বেঁকে তাকালো পেছনে দাঁড়িয়ে থাকা হৃদের দিকে। সে মূলত তখন থেকেই মায়ের দিকে চেয়ে। কি যে এত দেখে মায়াকে আল্লাহ জানে। এই রাগ তো এই শান্ত দৃষ্টি। একটু আগে কেমন শান্ত আর শীতল ছিল, আর এখন অকারণে রেগে কটমট করছে মায়ার ওপর। এই লোক কেন যে অকারণে মায়ের ওপর রেগে যায় তাও বোঝে না মায়া। এই লোককে মায়া বুঝতে গেলে আরও সমস্যা। মায়ের এই লোকের সাথে কোনো লেনদেন নেই, যার লেনদেন আছে সেই বুঝুক এই ঘাড়তাড়া লোককে। মায়ের নিজের ফোন উঠিয়ে চলে গেল খানবাড়ির ভেতরের দিকে, কিন্তু হৃদ তখনও রাগে দুই হাত মুষ্টি পিষে মায়ের যাওয়ার দিকে তাকিয়ে। মায়া মূলত বুঝতেই পারল না আয়ন মায়ের চোখে আঙুল দিয়ে হৃদকে দেখালো নিজের স্বামী রূপে। কথায় কথায় আয়ন যে হৃদকে ইঙ্গিত করে ঢলে পড়া মানুষটা হিসেবে উল্লেখ করলো সেটাও বুঝল না। এমন না যে মায়া আয়নের কথায় গুরুত্ব দেয়নি, দিয়েছে, কিন্তু মায়া আয়নের কথা অনাগ্রহ করেছে। মূলত মায়ের বিশ্বাস নেই যে হৃদ খানও কোনোভাবে মায়ের স্বামী হতে পারে। এই বিষয়টা নিয়ে মায়ের প্রাণপূর্ণ বিশ্বাস দুনিয়ার যে কেউ মায়ের স্বামী হতে পারে,
কিন্তু হৃদ খান কখনোই হবে না, কোনোভাবেই না। রাত প্রায় 12টার শেষের দিকে। সবার ডিনার আরও কিছুক্ষণ আগেই শেষ হয়েছে, কিন্তু মুক্তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। হয়তো সেজুতির সাথে সেজুতির ঘরেই হবে। মা এতক্ষণ ঘুমে ড্রয়িং রুমে বসে ঝিমাচ্ছিল। আরিফ ডেকে দেওয়ায় মুক্তার জন্য সিঁড়ি ধরে উপরে উঠছে। সেজুতির ঘরে যাবে মুক্তাকে ডাকতে। মায়া সিঁড়ি বেয়ে দোতলার করিডোর ধরে সামনে এগোতেই হঠাৎ পেছন থেকে কেউ ডাকল, স্টপ। মায়া চমকে ওঠার মতো লাফিয়ে পেছন ঘুরল মুহূর্তেই। হৃদকে বাড়ির পোশাকে দাঁড়িয়ে থাকতে দেখে আটকে উঠল হড়বড় করে। এই অসময়ে হৃদ খানের মুখোমুখি হওয়া মানেই বিপদ সংকেত। আতঙ্কিত মায়া দৌড়ে পালাতে চাইলে তার আগেই হৃদ মায়ের মতিগতি বুঝে শক্ত গলায় দাঁত পিষে আবারও বলল, ডোন্ট গো, আই সেড স্টপ দেয়ার। হৃদের শক্ত গলা শুনে মায়াও থামল না, ভয়ে দৌড় মারল তৎক্ষণাৎ। পেছন পেছন হৃদ ছুটল। চোখের পলকে মায়ের হাত চেপে সামনে ঘোরালো। মায়া ভয়ে হৃদকে ধাক্কা মেরে পুনরায় পালাতে চাইলে হৃদ এক থাবায় মায়ের বুকের কাছের কাপড়টা শার্টের কলারের মতো চেপে ধরে মায়াকে উঁচিয়ে মুখোমুখি করে রাগে হিসিয়ে বলল, ডাকছি কথা কানে যায় না? দাঁড়াস না কেন তুই? বেয়াদব হয়েছিস? হৃদের ভয়ে মায়া এমনি সিটিয়েছিল, এখন আরও সিটিয়ে গেল। হৃদ হুটহাট কেন রেগে যায় মায়া জানে না। হৃদ রেগে গেলে মায়ের সাথেই কেন বা খারাপ আচরণ করে তাও বোঝে না। একটু আগে কত ভালো দেখালো হৃদকে, অথচ এখন হুট করে রেগে মেগে কেন অগ্নিমূর্তি ধারণ করলো তাও জানে না মায়া। আসলে মায়া কিছুই জানে না। হৃদের হুটহাট চেপে ধরা, মায়াকে আঘাত করা, অকারণে ছুঁয়ে দেওয়া, কোনো কিছুই মায়া চায় না। মায়া শুধু নিজেকে নিরাপদ আর আতঙ্কমুক্ত রাখতে চায় হৃদ থেকে। এই মুহূর্তে হৃদের রাগের কারণটাও মায়া জানে না। তবে হৃদ মায়ের কলার চেপে ধরার কারণে ফ্লোরে পা রাখতে হিমশিম খাচ্ছে মায়া। পায়ের বুড়ো আঙুলে ভর দিয়ে নিজের শরীরের ভারসাম্য বজায় রাখতেও খই হারিয়ে ফেলছে, কারণ হৃদ মায়ের বুকের কাছের কাপড় চেপে মায়াকে উঁচিয়ে ধরে রেখেছে। এখন হৃদ ছেড়ে দিলেই মায়া যে কোনো সময় মুখ থুবড়ে পড়বে ফ্লোরে। মায়ের নিজের শরীরের ভারসাম্য বজায় রাখতেই হৃদের পেটের কাছে শার্টের কিছু অংশ শক্ত করে চেপে ধরে নিজেকে ছাড়াতে চেয়ে বলল, আমাকে ছাড়ুন ভাইয়া, পায়ে ব্যথা পাচ্ছি আমি। মায়ের মুখে ভাইয়া ডাক শুনে হৃদ আরও তেতে উঠল। তার রাগে যেন মায়া ঘি ঢালার মতো কাজ করল। তাই হৃদ মায়ের কলার চেপে আরও কাছে টানল। মায়াকে মুখোমুখি ধরে রাগে রি রি করে বলল, বারবার ভাইয়া ডাকিস কেন? তোর বাপের সম্পত্তির ভাগ দিবি আমায় যে ভাইয়া ডেকে বেড়াস? নিষেধ করছিলাম না ভাইয়া ডাকতে? তাহলে কথা শুনিস না কেন? অবাধ্য হোস আমার? কথা না শুনলে ট্রিগার পয়েন্ট রেখে গুলি করে মেরে দেব। বিশ্বাস কর, একটুও বুক কাঁপবে না আমার। হৃদের শক্ত ধাঁচের কথায় আতঙ্কিত হলো মায়া। সর্বাঙ্গ কেঁপে উঠে ভয়ে চোখে পানি দেখা গেল। এই মুহূর্তে হৃদকে দুনিয়ার নিষ্ঠুর আর নিকৃষ্ট দয়ামায়াহীন মানুষ মনে হতেই মায়ের ঠোঁট ভেঙে কেঁদে উঠে বলল, আপনি এমন করছেন কেন? কি করেছি আমি? সবসময় আমার সাথেই কেন বাজে আচরণ করেন, আঘাত করেন? কি চাই আপনার? হৃদ মায়াকে আরও কাছে টেনে চোখে চোখ রেখে রাগে তিত্তির করে দাঁত পিষে বলল, নিজেকে এত সস্তা বানাচ্ছিস কেন? আমার সস্তা জিনিস পছন্দ না। আমি সস্তাই, আরও সস্তা হব, আপনার কি? চুপ, একদম চুপ, মুখে মুখে তর্ক করবি না। আমার পছন্দ না। বেয়াদব হয়েছিস? মেজাজ আমার এমনিতে চটে আছে, বেশি বাড়াবাড়ি করলে তোর নাগরকে জানে মেরে দেব। হৃদের হিংস্রত রাগে মায়া দমে যায়। হৃদের রক্তিম চোখ আর ভয়ানক দৃষ্টিতে মায়া কাবু হয়ে যায়। ভয়ার্ত মুখে মায়া ফুপিয়ে কেঁদে উঠতেই হৃদ আবারও আগের ন্যায় দাঁতে দাঁত পিষে বলে, ছেলেটা কে? মায়াকে উত্তর দিতে না দেখে হৃদ আরও চটে যায়। আগের ন্যায় দাঁতে দাঁত পিষে চেঁচালো, উত্তর দে। হৃদের ধমকে মায়া কেঁপে উঠে কাঁপা কাঁপা স্বরে বলল, কোন ছেলে? যার সাথে তোর ভাব চলছিল এতক্ষণ, সে কে? মায়া কাঁদতে কাঁদতে জানালো, আমাদের এলাকার চেয়ারম্যান চাচার বড় ছেলে নাদিম ভাইয়া। উনি এখানে কি করছে? আরিফ ভাইয়া ডেকেছে মনে হয়, আমি কিছু জানি না। তোর সাথে কি চলে ওই ছেলের? এত কিসের ভাব তোদের? কিছু চলে না, কোনো ভাব নেই। নাটক করস? আমাকে কাহিনী বুঝাস? কাহিনী বুঝাস আমাকে? আমি চোখে দেখি না কিছু? তোর আমাকে অন্ধ মনে হয়? তোদের নষ্টামি আর গলায় গলায় ভাব আমার চোখে পড়বে না মনে করিস? ওয়ার্নিং দিচ্ছি না হৃদ, বলে রাখছি, আমার অবাধ্য হবি, সোজা ট্রিগার পয়েন্ট রেখে তোর নাগরের বুক ঝাঁঝরা করে দেব গুলিতে আমি। যেই বুকে আমার নারীর জন্য ভালোবাসা থাকবে সেই বুক আমি জ্বালিয়ে দেব। বিশ্বাস কর হৃদ, এই সব কিছু করতে মোটেও আমার হাত কাঁপবে না। হৃদের উগ্রতা, বেপরোয়া আচরণে মায়া প্রচণ্ড ভয়ভীত হলো। মায়ের জীবনে কখনো কেউ এতটা বাজে আচরণ করেনি ওর সাথে, আর না এইভাবে মায়াকে কেউ হুমকি ধামকি দিয়েছে। মায়াকে আজ পর্যন্ত কোনো পুরুষ কারণে অকারণে ছুঁয়ে দেয়নি, অথচ হৃদ খান অবাধ্যের মতো মায়াকে ছুঁয়ে দেয় যেখানে সেখানে। এতে মায়ের ভীষণ কষ্ট হয়, নিজেকে অপরাধী মনে হয়। মায়ের মনে হয় সে নিজের স্বামীকে ঠকাচ্ছে।
একটা পুরুষ মানুষ অকারণে মায়াকে ছুঁয়ে দেওয়াটা সেটা নিশ্চয়ই পাপ। মায়া না চাইতেও সেই পাপের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে ওকে, তাও শুধুমাত্র হৃদ খানের জন্য। মায়া বুঝল হৃদের সাথে শক্তি, সামর্থ্য বা তর্কে জড়িয়ে পেরে উঠবে না। হৃদ বেপরোয়া মানুষ, আজ পর্যন্ত কারো পরোয়া করেছে বলে সে দেখেনি, আর না কারো কাছ থেকে শুনেছে এমনটা। এমন বেপরোয়া মানুষকে মায়ের বোঝাতে হবে কৌশলে। হৃদ যা চাইছে মায়ের থেকে সেটা মায়ের দেওয়া সম্ভব নয়। মায়া বিবাহিত, সবচেয়ে বড় কথা মায়া ওর নিজের স্বামীকে ভালোবাসে। তাই হৃদকে মায়ের মিথ্যা বোঝাতে হবে যে মায়া ওর স্বামীর সাথে সুখে আছে, আর ওদের মাঝে দেখা সাক্ষাৎ থেকে শুরু করে এতদিনে সব কিছু হয়ে গেছে। যদিও হৃদ একটু আগে আয়নের ওই কথাবার্তা মনে করে জানে মায়া এখনও ওর নিখোঁজ স্বামীকে খুঁজে পায়নি, তো কি হয়েছে? মায়া না হয় তখনকার ঘটনাটা মিথ্যামিথ্যি বলে চালিয়ে দেবে হৃদকে। হৃদ কি আর বুঝতে পারবে নাকি কোনটা সত্যি আর কোনটা মিথ্যে? হৃদ তো আর মায়ের স্বামীকে চেনে না, তাহলে বুঝতেও পারবে না যে মায়া মিথ্যে বলছে। মায়া না হয় হৃদকে মিথ্যে বুঝিয়ে বলবে মায়া ওর স্বামীকে খুঁজে পেয়েছে, ওরা এখন সুখে শান্তিতে সংসারও করছে। মায়াকে যেন হৃদ আর ডিস্টার্ব না করে। মায়া নিজের কান্না আটকাতে ফুপানো বন্ধ করতে চেয়েও পারল না। তীব্র অপমানে আর হৃদের ভয়ে চোখ থেকে এমনি এমনি পানি পড়ছে। তারপরও মায়া নিজের কান্না আটকাতে চেয়ে ঠোঁট কামড়ালো, কিন্তু সফল হতে না পেরে পুনরায় একইভাবে ফুপিয়ে কেঁদে হৃদের উদ্দেশ্যে বলল, আপনি আমার সাথে এমন করবেন না প্লিজ। আমার আপনাকে ভয় লাগে, সহ্য হয় না আপনাকে। আমার যার সাথে ইচ্ছে আমি তার সাথে মিশব। আপনার কি? প্লিজ আপনি আমার থেকে দূরে থাকুন। আপনি জানেন না আমি বিবাহিত, তারপরেও কেন বারবার আমাকে ডিস্টার্ব করেন, অকারণে ছুঁয়ে দেন? এইসব আমার পছন্দ না। আপনি আমার কাছ থেকে যা চাইছেন তা আমি কখনো দিতে পারবো না। আমি ওই টাইপের মেয়ে নই, আর না আপনার বাজে প্রস্তাবে ইন্টারেস্টেড। আমার স্বামী আছে, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। আমাদের সম্পর্কটা অনেক গভীর আর ঘনিষ্ঠ, একটা নর্মাল ম্যারিড কাপলের মতো। আমরা দেখা করেছি, কথা বলেছি, পাশাপাশি আরও অনেক কিছু করেছি। আমার স্বামীর পছন্দ না কেউ ওনার বইয়ের আশেপাশে ঘুরুক। আপনি প্লিজ আমার থেকে দূরে থাকুন। বিস্ফোরণে হৃদের মস্তিষ্ক দপদপ করে উঠল। জ্বলে ওঠা রাগ দপ করে নিভে গিয়ে মস্তিষ্ক সক্রিয় হয়ে জানান দিল সে কখন ঘনিষ্ঠ হলো তার বইয়ের সাথে, কখন ভালোবাসা লেনদেন করলো তারা, এত কিছু কবে করলো হৃদ? বিস্ফোরণে মায়ের কলার চেপে ধরা হাতটা হালকা হতেই ঢিলে হয়ে আসলো, একেবারে ছেড়ে দিল না। বিষণ্ণে হৃদ নিষ্ক্রিয় মস্তিষ্কে চেঁচিয়ে উঠল, কি এত কিছু কবে হলো? মায়া মনে করল হৃদ মায়ের মিথ্যা কথাটা বিশ্বাস করেছে। মায়া নিজের স্বামীর সাথে জড়িয়ে পড়েছে। এমনটা শুনলে হয়তো হৃদ মায়ের পেছনে ছুটবে না, আর না মায়াকে ডিস্টার্ব করতে চাইবে। মায়া নিজের কান্না থামালো, হৃদকে নিজের থেকে দূরে করতে চেয়ে আরও কিছু মিথ্যে গুছিয়ে নিল মনে মনে। নাক টেনে নিজের ফুপানো আটকে বলল, ও হয়েছে মাসখানিক হবে। উনি নিজে থেকে আমার সাথে যোগাযোগ করেছেন, কথা বলেছেন, দেখা করেছেন। তারপর আরও অনেক কিছু হয়েছে আমাদের। উনি বলেছেন আপু আর ফাহাদ ভাইয়ার বিয়েটা শেষ হলেই আমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবে আব্বুর কাছে। আসলে উনি চিন্তিত যদি আমাদের দুজনের পরিবার আমাদের সম্পর্কের কথা জানার আগেই আমি প্রেগনেন্ট হয়ে যাই তাহলে বিষয়টা খারাপ দেখা। মায়ের কথার মাঝেই বিস্ফোরণে হৃদ স্তব্ধতায় চেঁচিয়ে বলল, প্রেগনেন্ট? কে প্রেগনেন্ট? আমি? কি? রাগে দুঃখে হৃদ মায়ের কলার ছেড়ে ধাক্কা মেরে নিজের থেকে সরিয়ে দিতে দিতে মেজাজ দেখিয়ে বলল, ধরলাম না, ছুঁইলাম না, খেলাম না, কিচ্ছুই করলাম না, এর মধ্যে বাবা হচ্ছি? সেই 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 হৃদ রাগে একই শব্দ বারবার উচ্চারণ করছে। মায়া হৃদের আচানক ধাক্কায় তাল সামলাতে না পেরে দেয়ালের সঙ্গে গিয়ে পিঠ ঠেকল। অল্প ব্যথাও পেয়েছে পিঠে, তবে সেটা সহনীয়। মায়া দেয়াল ধরে দাঁড়াতে দাঁড়াতে হৃদের কথাগুলো কানে আসলো। মায়া হৃদকে শুধরিয়ে বলল, আপনি না, আমার স্বামী বাবা হবে। হৃদ রাগে দুঃখে বলে, একটা বাড়ি দাও আমার মাথায়, স্মৃতিভ্রষ্ট হয়েছে। মায়া দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে মিনমিন করে বলল, আমি পারবো না। ছ্যাঃ, শালার জিন্দেগি, কিছু করার আগেই বদনাম হয়ে গেলাম। মায়া গোল গোল চোখ করে হৃদের দিকে তাকিয়ে রইল। হৃদ যে রাগের তোড়ে এসেছিল ঠিক একই ধাঁচে হনহনিয়ে আবারও চলে গেল। মায়া হৃদের যাওয়ার দিকে তাকিয়ে রইল শুধু। হৃদ যখন বিকট শব্দ তুলে দরজা ঠাস করে লাগালো তখন মায়ের সাথে সাথে দেয়ালগুলো যেন কেঁপে উঠেছে সেই তোপে। মায়া হৃদের হাত থেকে প্রাণে বাঁচতে পেরে বুকের ওপর একটা হাত রেখে প্রশান্তির নিঃশ্বাস ফেলল। যাক, অবশেষে হৃদকে মিথ্যা বোঝাতে পেরেছে তাহলে। এইবার আর মায়ের পেছনে না আসলেই হয়।